দ্য রেপ অফ বাংলাদেশ, অ্যান্থনি মাসকারেন্স, পর্ব ৩। তবে ইয়াহিয়া খানের এমন কোনো ইচ্ছা ছিল না। তার সিদ্ধান্তই ছিল শেখ মুজিবুর রহমানের পতন। কৌশলটি ছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সংসদের সামনে সাংবিধানিক ইস্যু নিয়ে বিরোধ সৃষ্টি করা, যা রাজনৈতিক মতপার্থক্যকে আগের মতোই বাড়িয়ে তুলবে। রাষ্ট্রপতি উদ্দেশ্য অর্জনের জন্য একটি সহজ অস্ত্র এবং একটি সুবিধাজনক পরিস্থিতি উভয়ই খুঁজে পেয়েছেন। প্রথমটি ছিল জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতার আকাঙ্ক্ষা। তাকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে বিশেষ কৌশলে ব্যবহার করা যেতে পারে। আর দ্বিতীয়টি হলো পরিষদের জটিলতা। আওয়ামী লীগ বেশ কয়েকটি আসনে, বিশেষ করে রাওয়ালপিন্ডি, করাচি এবং সিন্ধুর কিছু অংশে প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু সব কয়টি আসনেই তারা পরাজিত হয়েছে। ফলস্বরূপ পূর্ববঙ্গ থেকে নির্বাচিত 167 জনকে নিয়ে তাদের কাজ চালিয়ে যেতে হবে। ভুট্টো সাহেবের পাকিস্তান পিপলস পার্টি একইভাবে পশ্চিম পাকিস্তান থেকে 81টি আসন জিতেছে। তার দল পূর্ব পাকিস্তানে একটি আসনও পায়নি। এই অবস্থায় শাসক শ্রেণী পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে খেলার এক চমৎকার সুযোগ খুঁজে পায়। অন্য সম্ভাবনা হলো মৌলানা ভাসানী এবং আরো কয়েকজন 1970 সালের ডিসেম্বরের মাঝামাঝি স্বাধীনতার জন্য একটি অনুযোগ উত্থাপন করেছিলেন এবং শেখ মুজিবকে একটি বাধ্যতামূলক বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এই ঘটনাগুলো শাসক শ্রেণীর জন্য ঘৃণ্য কর্মকাণ্ড চালানো সহজ করে দিয়েছিল। দেশের ঐক্য বিপন্ন হওয়ার কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মৌলানা ভাসানীর দাবির জন্য কেউ নিন্দা করেননি। পরবর্তীতে তার বক্তৃতাকে শেখ মুজিব এবং অন্যান্য দলের প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রস্তাবকে কলঙ্কিত করার কাজে লাগানো হয়েছিল। একই সময় ন্যাশনাল প্রেস ট্রাস্ট সংবাদপত্রগুলো এই গুজব প্রচার করতে শুরু করে যে এই নির্বাচন শুধুমাত্র দুই দলীয় শাসনকে, আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি নয়, বরং দুইটি পাকিস্তান সৃষ্টিকে উৎসাহিত করছে। ভুট্টো মুজিব ক্রমবর্ধমান বাঙালি শক্তির হুমকির বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য কাউন্সিল অধিবেশনের আগে একটি গ্রহণযোগ্য সাংবিধানিক ফর্মুলা প্রস্তাব করেছিলেন। এই ফাঁদের পিছনে বস্তুনিষ্ঠ যুক্তি ছিল বাস্তবতার নির্লজ্জ বিকৃতি। একদিকে ভুট্টো সাহেব পুরো পাকিস্তান বাদ দিয়ে তিনি একা পাঞ্জাব ও সিন্ধুর পক্ষে কথা বলতে পারেন না। পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশ রয়েছে। জনাব ভুট্টো শুধু পাঞ্জাব ও সিন্ধুর প্রতিনিধিত্ব করছেন, সমগ্র দেশ নয়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তার সমর্থকরা নগণ্য এবং বেলুচিস্তানে তার কোনো প্রতিনিধিত্ব নেই। পাঠান ও বেলুচিস্তানের নামজাদা নেতারা গাঁটছড়া বেঁধেছেন শেখ মুজিবের ভাগ্যের সাথে। সিন্ধু পাঞ্জাবে ভুট্টোর বিরোধী কিছু রাজনৈতিক দলও শেখ মুজিবের পক্ষে আসতে শুরু করে। পশ্চিম পাকিস্তানের এই সমর্থন এবং পূর্ব বাংলায় স্বৈরাচারীর বিরুদ্ধে সমর্থনের কারণে শেখ মুজিবুর রহমানের 6 দফা সংবিধান দাবি করার অধিকার ছিল, যা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হতো। দেশের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে জনাব ভুট্টোর সাথে তার কোনো বোঝাপড়ার প্রয়োজন নেই। তাই পরিষদ অধিবেশনের আগে ভুট্টো মুজিব বোঝাপড়ার প্রশ্নই উঠতে পারে না। কাউন্সিলে সংখ্যালঘু বা বিরোধী দলের আসনের গ্রহণের একমাত্র সুযোগ জনাব ভুট্টো পেতে পারেন। যে সমস্ত দেশের অখণ্ডতা হুমকির মুখে, তখন এই অভিযোগের বিন্দুমাত্র অস্তিত্ব ছিল না। আগেই বলেছি, মৌলানা ভাসানী এবং তৎকালীন সহকর্মীরা যারা স্বাধীনতার ধুয়ো তুলে শেখ মুজিবের আত্মহননের প্রবণতা বাড়াতে চেয়েছিলেন, কিন্তু তাদের বক্তব্য রাজনৈতিক বাতাসে মিলিয়ে গেছে। নির্বাচনের পর তারা নিজেদের ছাড়া আর কারো প্রতিনিধিত্ব করতে পারেননি। আওয়ামী লীগ পূর্ব বাংলার নির্বাচনে জয়লাভ করে এবং স্বায়ত্তশাসন দাবি করে, বাংলার স্বাধীনতা নয়। উল্লেখ্য, শেখ মুজিব দেশ নির্বাচনের আগে বা বিজয়ের পরে কোথাও একবারও স্বাধীনতার ডাক দেননি। পাকিস্তান সরকার 1971 সালের 5ই আগস্ট নিজেদের প্রকাশিত শ্বেতপত্রে এই সত্যটি প্রকাশ করেছে। 4 নং পৃষ্ঠায় বলা হয়েছে যে আওয়ামী লীগের 6 দফা কর্মসূচি জনসমক্ষে ঘোষণার পাকিস্তানের সার্বভৌম কাঠামোর কোনো পরিবর্তন বা সংকোচনের দাবি করা হয়নি। দাবি নং 1-এ বলা হয়েছে একটি সংসদীয় এবং ফেডারেল সরকার থাকবে। শেখ মুজিবুর রহমান নির্বাচনী প্রচারের সময় বারবার বলেছেন যে তিনি প্রাদেশিক স্বায়ত্তশাসন চান, দেশের অখণ্ডতা এবং ইসলামী বৈশিষ্ট্যের ক্ষতি করতে চান না। 1970 সালের 21শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের এক জনসভায় শেখ মুজিব বলেছিলেন, 6 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে দেশের অখণ্ডতা এবং ইসলামের কোনো ক্ষতি হবে না। 24শে সেপ্টেম্বর ঢাকায় এক জনসভায় 1970 সালের নির্বাচনকে তিনি প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রশ্নে গণভোট হিসেবে চিহ্নিত করেন। 1970 সালের 6 নভেম্বর সিলেটে আরেকটি জনসভায় তিনি বলেন, আওয়ামী লীগের 6 দফা কর্মসূচি শুধুমাত্র পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য।
সংবিধানে আঞ্চলিক স্বায়ত্তশাসনের অধিকার নিশ্চিত করা। একই বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের অন্য নেতারাও। এটা প্রতীয়মান হয় যে পাকিস্তান সরকার গভীরভাবে রাজনৈতিক অগ্রগতি পর্যবেক্ষণ করার সময় জানতো যে আওয়ামী লীগের নীতিগুলো দেশের ঐক্যের জন্য হুমকি নয়, এবং এই ভয়ের অন্তত কোনো কারণ নেই। পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের উপর কর্তৃত্ব করবে না বা এর অগ্রগতিতে কোন রকম বাধা দিবে না। সাধারণ নির্বাচনে পশ্চিম পাকিস্তানের আওয়ামী লীগ বক্তৃতা এবং নিয়ন্ত্রিত মিডিয়াতে দুটি ক্ষতিকারক কথোপকথনের প্রচার করছিল, এবং সরকারিভাবে সরকারের পক্ষ থেকে ইয়াহিয়া খান নিজেই 1971 সালের জানুয়ারি মাঝামাঝি সময় তাদের প্রথম নির্বাচন পরবর্তী সাক্ষাৎকারে শেখ মুজিবকে জিজ্ঞাসা করেছিলেন। আর তা ছিল পাকিস্তান পিপলস পার্টির সাথে সমঝোতায় আসা। স্পষ্টতই নির্বাচনের ফলাফল উপেক্ষা করে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টির প্রস্তুতি চলছিল। আমি আগেই বলেছি, এসবের মূল উদ্দেশ্য ছিল একটি রাজনৈতিক জটিলতা তৈরি করা, যা রাষ্ট্রপতিকে সংবিধানের প্রশ্নে প্রতারণার আরেকটি সুযোগ করে দেবে, যাতে তিনি তার আধিপত্য এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষা নিশ্চিত করতে পারেন। তাছাড়া পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আর কোনো অজুহাত ছিল না। দেশের ঐক্য অনিবার্যভাবে ক্ষুণ্ণ হওয়া সত্ত্বেও কিভাবে এই সংঘাত বাড়তে থাকে এবং তা আমি পরে আপনাদের জানাবো। রাষ্ট্রপতির ব্যক্তিগত সাংবিধানিক উপদেষ্টা অধ্যাপক JW চৌধুরী তার লন্ডনের ভাষণে এই অভিপ্রায় প্রকাশ করতে চাননি। তবে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধের প্রচুর লক্ষণ এখানে প্রকাশ পায়, যার ফলে রাষ্ট্রের পতন ঘটে। সেজন্য আওয়ামী লীগ নয়, ইয়াহিয়া খান উভয় পরিস্থিতির জন্য দায়ী। নির্বাচনের পর তিনি কৌশলে পর্দার আড়ালে চলতে থাকেন, কিন্তু তিনি জনসম্মুখে কিছুই করেননি। এমনকি বহুল প্রত্যাশিত জাতীয় পরিষদের অধিবেশনের তারিখও নির্ধারণ করেননি। 1971 সালের ডিসেম্বর এবং প্রথম 10 দিন জুড়ে মানুষ কৌতূহলবশত লক্ষ্য করছিল যে ইয়াহিয়া খান দৃশ্যত একজন ছোট পাখি শিকারীর মতো। তাই করাচি, লাহোর, হায়দ্রাবাদ, ভাওয়ালপুর এবং ভুট্টোর বাড়ি লারকানার মতো জায়গায় সিন্ধি জমিদারদের দ্বারা তাকে আপ্যায়ন করা হচ্ছে। যাই হোক, সংবাদপত্র এবং বিভিন্ন ক্লাব গুজবে পূর্ণ ছিল। সাধারণ মানুষ জানতো না যে রাষ্ট্রপতি একটি বড় খেলার পায়তারা করছেন। ইসলামাবাদের স্টেট ব্যাংক অডিটোরিয়ামের ন্যাশনাল অ্যাসেম্বলি সভার জন্য নভেম্বরে রঙের কাজ, বৈদ্যুতিক এবং আসবাবপত্রের কাজগুলো তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। বক্তৃতার জন্য চেম্বারটি বাংলা, উর্দু এবং ইংরেজিতে সমস্ত আধুনিক সরঞ্জামে সজ্জিত করা হয়েছিল। অনুপস্থিত একমাত্র জিনিসটি হলো সংসদ সভার জন্য রাষ্ট্রপতির ঘোষণা। আমরা পরে দেখব যে এই ঘোষণাটি 13 ফেব্রুয়ারির আগে করা হয়নি। শেখ মুজিবুর রহমান যখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে রাষ্ট্রপতিকে বাধ্য করেন, তার দুদিন আগে বাধ্য হয়ে এই ঘোষণা দেয়া হয়। এই সময় রাষ্ট্রপতির প্রধান উদ্দেশ্য ছিল আঞ্চলিক সংঘাত বৃদ্ধি করা, যাতে ভুট্টোকে মুজিবের অগ্রগতি রোধ করতে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। এই ব্যাপারে ভুট্টো হাতিয়ার হিসেবে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেন। ভুট্টোকে আমি বহু বছর ধরে চিনি। আমি তার মনোমুগ্ধকর রাজনৈতিক ভাগ্যকে কাছ থেকে জেনেছি। আমি তাকে সবসময় একজন বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে দেখেছি, কিন্তু তিনি অতিমাত্রা উচ্চাভিলাষী ও অধৈর্য হয়ে উঠেছেন। রাজনৈতিকভাবে প্রাথমিক পর্যায়ে যা ভালো ব্যাপার নয়। সুবিধাবাদের সমৃদ্ধ রঙে তিনি নিজেকে রাঙিয়েছেন। আইয়ুব খানের ব্যক্তিগত উদ্যোগে সৃষ্ট আমলাতান্ত্রিক সামরিক প্রাতিষ্ঠানিক চক্রকে উপড়ে ফেলার জন্য ভুট্টো সাহসিকতার সাথে গণ আন্দোলনের নেতৃত্ব দেন। তারপরে তিনি নিজেকে বলির পাঠা হিসেবে ব্যবহার করতে শুরু করেছিলেন, যাতে তার আত্মা ঘৃণা সত্ত্বেও আবারও ভীরের সাথে বিশ্বাসঘাতকতা করা যায়। তার মধ্যে মহত্বের একটি উপাদান ছিল, কিন্তু সুবিধাবাদের দুরবস্থাও আছে। এর জন্য তিনি শাস্তি পাবেন। পাঞ্জাবের জয়ের পরিপ্রেক্ষিতে নির্বাচনী পরিসংখ্যান তাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সামনে ভুট্টো সাহেব অসহায় বোধ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ঘটনা প্রবাহের স্বাভাবিক গতিতে তিনি বল প্রয়োগ করে পাঞ্জাব এবং প্রাদেশিক প্রশাসনের নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন, তবে কেন্দ্রে এবং জাতীয় পরিষদে তার ভূমিকা গৌণ হবে। সম্ভবত বিরোধী দলের নেতার ভূমিকা পালন করতে হবে তাকে। এটা এমন একটা জিনিস যা তিনি কখনোই হজম করতে পারেননি। নাসেরের মতো তিনিও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রধান হিসেবে তার ভূমিকা কল্পনা করেছেন। ভুট্টো যদি বিশ্বস্ততার সাথে গণতান্ত্রিক চর্চাকে মেনে চলতেন, তাহলে এক পর্যায়ে তিনি তার ইচ্ছা পূরণ করতে পারতেন। শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত সব সমস্যার সমাধান করতে পারেননি। প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিব বিরোধী দলগুলোর দ্বারা সমালোচিত হন।
ভুট্টো তখন তার বিপ্লবী অর্থনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে পারতেন, কিন্তু অপেক্ষা করার ধৈর্য তার ছিল না। ভুট্টো সূক্ষ্মভাবে বুঝতে পেরেছিলেন যে তার ব্যক্তিগত স্বার্থ সামরিক সরকারের সাথে মিলে যায়, সুতরাং সে যদি তার জুয়াটা সঠিকভাবে খেলতে পারে তবে সে দেশের শীর্ষে নিশানা লাগাতে পারবে। আমি অনুমান করতে পারি যে জনাব ভুট্টো প্রথম থেকে ইয়াহিয়ার সব কৌশল জানতেন। তিনি ভুল ধারণার মধ্যে ছিলেন যে তিনি এই জিনিসগুলিকে তার সুবিধার জন্য ব্যবহার করবেন এবং অবশেষে রাষ্ট্রপতির পতন ঘটাবেন। অত্যাধিক আত্মবিশ্বাসী ভুট্টো বুঝতে পারেননি যে শেখ মুজিবুর রহমানকে নামিয়ে আনার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতারণা করা একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার মর্যাদাও ক্ষুণ্ণ করবে এবং রাষ্ট্রপতির কাজ শেষ হয়ে গেলে তিনি ভুট্টোকে আর পুছবেন না। যাই হোক না কেন, নির্বাচনের পর ভুট্টো অতি উৎসাহী হয়ে ওঠেন এবং বড় কিছু স্বপ্ন দেখতে শুরু করেন। সম্ভবত শেখ মুজিবুর রহমানের চেয়েও বেশি স্বপ্ন দেখতেন। এই অবস্থায় প্রথমবারের মতন এই আওয়ামী লীগ নেতা ভুট্টোর সাথে আলোচনায় বসেন। যে ব্যক্তি শেখ মুজিবের বার্তা ভুট্টো সাহেবের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি আমাকে এই প্রথম ঘটনাটি বলেছিলেন। এই বিশেষ দূত ছিলেন লন্ডনের একজন বাঙালি ছাত্র, যিনি ঢাকায় স্বল্প সময়ের সফরে ছিলেন। দুজনের কাছেই সে খুব পরিচিত। আমি এখানে তার নাম উল্লেখ করছি না, আমি তার নিরাপত্তার জন্য এবং তার অনুরোধের কারণে এটা উল্লেখ করিনি। নির্বাচনের 3 সপ্তাহ পর যখন তিনি শেখ মুজিবুর রহমানকে ভুট্টো সাহেবের সাথে দেখা করার ইচ্ছার কথা জানান, তখন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব উত্তর দেন, ভুট্টো সাহেবকে বলুন তিনি যদি উচ্চ পদের দাবি করেন আমি তা দিতে প্রস্তুত, যদি আমার 6 দফা মেনে নেন তাহলে। শেখ মুজিব চেয়েছিলেন ভুট্টো সাহেব তার সাথে হাত মিলিয়ে সামরিক বাহিনীর রাজনীতি থেকে বের করে সেনা ক্যাম্পে ফেরত পাঠাবেন। শেখ মুজিবের বার্তা যথারীতি করাচিতে নিয়ে যাওয়া হয়। মিস্টার ভুট্টো সবেমাত্র লারকানা থেকে ফিরেছিলেন এবং ক্লিফটনে তার মনোরম বাসভবনে যথারীতি জলসা বসিয়েছিলেন। নবনির্বাচিত উভয় পরিষদের কয়েকজন সদস্য সহ ভদ্রলোক এবং বন্ধুদের ভিড় করে রয়েছে সেখানে। বাঙালি ছাত্র নেতাদের আমন্ত্রণ জানানো হয় ভুট্টো সাহেবের খাস মহলে। সেখানে তিনি গোপনে হুইস্কির গ্লাসে তার বার্তা পৌঁছে দিতেন। ভুট্টো সাহেব উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আগ্রহের সাথে 2 চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, তিনি কি সত্যি এটা বলেছেন? বার্তাটি সত্য বলে জানা গেলে ভুট্টো তার শুক্রবারের বিশেষ সহচর বাবুকে সরাসরি কথোপকথনের জন্য শেখ মুজিবকে টেলিফোন করতে বলেন। তবে আওয়ামী লীগ নেতার বাসায় বা দলীয় কার্যালয়ে টেলিফোন যোগাযোগ করা যায়নি। ভুট্টো সাহেব হাল ছাড়েননি। তিনি বলেন, আমার দূত শেখ সাহেবের কাছে যাচ্ছে, তাকে বলুন আমি কয়েকটা উপনির্বাচন নিয়ে ব্যস্ত আছি, এখন দেখা করা সম্ভব নয়। তবে আমি মোস্তফা খানকে তার সাথে দেখা করতে পাঠাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে 6 দফার বিপক্ষে নই, তবে আমার দলকে সাথে নিয়ে যেতে হবে। পরদিন টেলিফোনে শেখ মুজিবকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। একদিন পর ভুট্টো সাহেবের ব্যক্তিগত প্রতিনিধি মোস্তফা খান ঢাকায় আওয়ামী লীগ প্রধানকে অভিনন্দন সূচক বার্তা দেন। এই ঘটনা থেকে কিছুই বেরিয়ে আসে না, তবে এই ধরনের ব্যাপারগুলো সেই সময় পাকিস্তানের রহস্যময় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত হতে পারে। জনাব ভুট্টো তখন ক্ষমতার শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার ধারণা নিয়ে উদ্বিগ্ন হয়ে একজনের প্রস্তাবে সাগ্রহে প্রলুব্ধ হয়েছিলেন, কারণ সেই ব্যক্তি তাকে কাউন্সিলের সমস্ত সুযোগ দিতে পারেন। এই ঘটনাটি ব্যাখ্যা করে যে কেন ভুট্টো পরবর্তীতে জেনারেল ইয়াহিয়া খানের দিকে ঝুঁকেছিলেন, যখন তিনি দেখেছিলেন যে শেখ মুজিবকে তার পক্ষে নির্বাচন করতে দিতে রাষ্ট্রপতির অনীহা অনেক। কিন্তু শেখ মুজিব কি আন্তরিকভাবেই সচেতন ছিলেন, নাকি তিনি দানা ছড়াচ্ছিলেন? দানা মানে খাদ্যশস্য। এখানে সিন্ধুর রাজনীতিবিদদের লোভ দেখিয়ে ফাঁদে ফেলার কথা বোঝানো হয়েছে। শেখ মুজিবের সাথে দীর্ঘ বন্ধুত্ব এবং তার মানসিক উৎকর্ষের জ্ঞান আমাকে এবং আন্তরিকতা সম্পর্কে নিশ্চিত করেছে। মনে রাখা দরকার, আওয়ামী লীগের প্রাদেশিক স্বায়ত্তশাসন দৃশ্যত প্রধানমন্ত্রী পদের গুরুত্ব কমিয়ে দিয়েছিল। শেখ মুজিব নিজেই বলেছেন যে তিনি সেই পদের প্রার্থী নন, তবে তিনি তার প্রদেশের উন্নয়নে তার সমস্ত শক্তি ব্যবহার করবেন। অন্যদিকে দলীয় গঠনতন্ত্র ও 6 দফা কর্মসূচির ভিত্তিতে সংবিধান প্রণয়নের প্রশ্নে সরকার অনুমানও ব্যর্থ হবে, এমন বেদনাদায়ক পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগ নেতারা অবগত ছিলেন। শেখ মুজিব পূর্ব বাংলায় এবং তার পরিষদে তার অনবদ্য অবস্থান সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলেন। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যকার সংঘাত কিভাবে তার জন্য অসুবিধা সৃষ্টি করতে পারে তা উপলব্ধি করার দূরদর্শিতা তার মধ্যে ছিল। মিস্টার ভুট্টোর সাথে হাত মিলিয়ে তিনি জেনারেলদের সাথে বাজি ঘুরিয়ে দেবেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যর্থ করেছেন এবং জনগণ এবং সামরিক শাসনের মধ্যে লড়াই হবে। এটা আইয়ুব খানের পতনের সময় গণ অভ্যুত্থানের মতো তীব্র হতে পারত এবং সমাপ্তি একই হতো।
এই পরিস্থিতিতে ভুট্টোকে উচ্চ পদের প্রস্তাব দেওয়া একটি সুচিন্তিত পদক্ষেপ এবং সামরিক বাহিনীকে রাজনীতি থেকে বের করে ব্যারাকে ফেরত পাঠানোর জন্য একটি ছোট বিনিময় মূল্য ছিল। প্রচেষ্টার জন্য এটা ব্যর্থ হয়নি, বরং এটা ইয়াহিয়া খানের নির্বাচন পরবর্তী প্রহসনের এক ধাপ এগিয়ে যাওয়ার কারণে। অধিকন্তু রাষ্ট্রপতির সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণ প্রভাবের কারণে ব্যর্থ হয়। 13 জানুয়ারি নির্বাচনের মাত্র 6 সপ্তাহ পর ইয়াহিয়া খান জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। রাষ্ট্রপতি অবশ্য ইতিমধ্যেই লারকানার মিস্টার ভুট্টোর সাথে আলোচনা করেছেন। এটাকে এক মুহূর্তের মতবিনিময় হিসেবে বর্ণনা করা হয়েছিল, কারণ রাষ্ট্রপতি সেই সময় এলাকা পরিদর্শন করছিলেন। তবে তা যতই নৈমিত্তিক হোক না কেন, তা আওয়ামী লীগের নজর এড়ায়নি। শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের জন্য জাতীয় পরিষদের প্রাথমিক অধিবেশন আহ্বান করতে বারবার ব্যর্থ হন। নিজের অবস্থানকে সুসংহত করার জন্য শেখ মুজিব প্রকাশ্যে আওয়ামী লীগের সদস্যদের শপথ পাঠ করান। দলের 6 দফা কর্মসূচির প্রতি তাদের অটল আনুগত্যের জন্য এই ঘটনাটিকে পশ্চিম পাকিস্তানের একটি বাজে লক্ষণ হিসেবে নেওয়া হয়েছে। পশ্চিম পাকিস্তানের কয়েকটি পত্রিকায় শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানের সাথে দেখা করছেন না বলে সংবাদ প্রকাশের ফলে এই সমস্ত জটিল বিষয় আরো ত্বরান্বিত হয়। কিন্তু খবর ছড়িয়ে পড়ে যে তিনি তার বাসভবনে নির্ধারিত সভা করার চেষ্টা করছেন। এই ধরনের বানোয়াট গুজব ছিল, যেগুলো সংঘর্ষ বাড়ানোর কৌশল হিসেবে প্রচার করা হয়েছিল। এটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে শেখ মুজিব তা প্রকাশ্যে অস্বীকার করতে বাধ্য হন। আওয়ামী লীগ প্রধান সাফ জানিয়ে দেন, রাষ্ট্রপতি ঢাকা এলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। শুধু তাই নয়, তিনি নিজেও বিনা দ্বিধায় জেনারেল ইয়াহিয়া খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এত কিছুর পরও কোনো ধরনের ক্ষোভ ছাড়াই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাপতির সাথে আওয়ামী লীগ সভাপতির বৈঠক শেষ হয়। সংবিধান সম্পর্কে তার ধারণার বিস্তারিত আলোচনা না করেই শেখ মুজিবুর রহমান প্রস্তাবিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কাঠামোতে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতির কিছু ভুল ধারণা দূর করার চেষ্টা করেছিলেন। আমি জানি যে শেখ মুজিব ইয়াহিয়া খানকে আশ্বস্ত করেছিলেন যে আগামী 2 বছরের সামরিক বাজেট অপরিবর্তিত থাকবে। এই বৈঠকের বর্ণনা দিতে গিয়ে 1971 সালের 17 এপ্রিল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রধান এবং বিপ্লবী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আস্থাভাজন তাজউদ্দিন আহমেদ বলেন, জেনারেল ইয়াহিয়া খান শপথ গ্রহণের কর্মসূচি পরীক্ষা করে আওয়ামী লীগ দ্বারা এর প্রভাব সম্পর্কে আশ্বস্ত হয়েছেন, কিন্তু প্রত্যাশার বিপরীতে ইয়াহিয়া খান কখনোই সাংবিধানিক সম্পর্ক তার সুস্পষ্ট ধারণা প্রকাশ করেনি। জেনারেল ইয়াহিয়া খান 6 দফায় আপত্তিকর কিছু দেখেন, তবে পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি তাদের সাথে একটি সমঝোতা পৌঁছানোর গুরুত্বের উপর জোর দেন। রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে তাদের ঢাকা ত্যাগের আগে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক আলাপে রাষ্ট্রপতি শেখ মুজিবকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলেছেন। এতে বাঙালিরা হতবাক ও বিস্মিত হয়। রাষ্ট্রপতি কি আসলেই সিরিয়াস ছিলেন? আমি এতে সন্দেহ করি। যদি সত্যি রাষ্ট্রপতি সিরিয়াস হতেন, তাহলে শেখ মুজিবের 15 ফেব্রুয়ারি থেকে ঢাকা পরিষদের অধিবেশন আয়োজনের দাবি মেনে নিতে এতটা আপত্তি করতেন না। অন্যদিকে ইয়াহিয়া খান জাতীয় পরিষদ কবে হবে তার কোনো ইঙ্গিত দেননি। পরিবর্তে ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির সাথে একটি বোঝাপড়ার জন্য চাপ দিয়েছিলেন। ভুট্টোকে এর আগে থেকেই প্রশিক্ষিত এবং প্রস্তুত করা হয়েছিল। এই ঘটনাটি পূর্ব এবং পশ্চিম অঞ্চলের মধ্যে সংঘর্ষের ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ভুট্টোর কর্মকাণ্ডই এই ধারণার প্রমাণ দেয়। 1971 সালের 27 জানুয়ারি ভুট্টো সাহেব দলীয় ক্যাডার এবং উপদেষ্টাদের নিয়ে ঢাকায় এলে তার দৃষ্টিভঙ্গি অনেক বদলে যায়। ডিসেম্বরের শেষ দিকে শেখ মুজিবের বার্তা পাওয়ার সময় যতটা তার আগ্রহ ছিল, এখন ততটা নেই। আওয়ামী লীগ প্রধানের সাথে ভুট্টোর আধা ঘন্টার অন্তরঙ্গ একান্ত বৈঠক হলেও শেখ মুজিবের সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে হাত মেলানোর কোনো লক্ষণ দেখাননি ভুট্টো। তবে তিনি সংবিধানের 6 দফার ব্যাখ্যা চেয়েছেন। শেখ মুজিব জন্য তার মনোভাব ছিল সম্পূর্ণ হতাশাজনক এবং বিভ্রান্তিকর। তাজউদ্দিন সাহেবের দেওয়া ব্যাখ্যাটি নিম্নরূপ: ইয়াহিয়ার মতোই ভুট্টো সাহেব সংবিধান সম্পর্কে কোনো বাস্তবসম্মত পরামর্শ দিতে পারেননি। তিনি এবং তার উপদেষ্টারা মূলত 6 দফার তাৎপর্য নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী ছিলেন। যেহেতু তাদের অভিব্যক্তি ছিল নেতিবাচক এবং তাদের নিজস্ব কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি, দুই পক্ষের মধ্যে কোনো আন্তরিক বোঝাপড়া তৈরি করা হয়নি বা দুই পক্ষের মধ্যে ব্যবধান কমানোর জন্য আলোচনার সম্ভাব্য অগ্রগতি হয়নি, এই দেখায় যে জনাব ভুট্টো সেই সময় তার নিজস্ব কোনো আনুষ্ঠানিক অবস্থান ছিল না যার সাথে তিনি একটি সমঝোতা চালিয়ে যেতে পারেন। জনাব তাজউদ্দিন আহমেদের উপসংহারের সাথে আমি একমত হতে পারি না। ভুট্টো এতটা বোকা ছিলেন না যার মাথায় তিনি নিজে কি চান তার কোনো সুনির্দিষ্ট ধারণা নেই। ঘটনা হলো, ইয়াহিয়া খান এবং ভুট্টো চক্র ইতিমধ্যে গাঁটছড়া বেঁধেছে শেখ মুজিবকে অবরুদ্ধ করার জন্য। তারা আওয়ামী লীগের কাছে দাবি করে তাদের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করতে চায়নি, সেটা পরে আসবে।
সেই সময়ের মতো আলোচনার গতি বজায় রেখে জনগণ এবং আওয়ামী লীগ উভয়কেই ধোঁকা দেওয়ার জন্য যথেষ্ট ছিল, আর ভবিষ্যৎ অভিযোগের ভিত্তি তৈরি করা হচ্ছিল। এই হিংসাত্মক প্রহসনের প্রথম ধাপ ছিল শেখ মুজিবের সাথে রাষ্ট্রপতির বৈঠক, এবং দ্বিতীয়টি ছিল ঢাকায় শেখ মুজিবের সাথে ভুট্টোর বৈঠক। অন্যান্য পদক্ষেপের ক্রম আশ্চর্যজনকভাবে খোলামেলা ছিল। 29শে জানুয়ারি শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা অমীমাংসিত রেখে ভুট্টো সাহেব ঢাকা ত্যাগ করেন। তিনি চলে যেতে রাজি হয়ে গেলেন এই বলে যে আলোচনার দ্বার প্রশস্ত, তিনি আবার আলোচনায় বসবেন অথবা কাউন্সিল, লবি বা কমিটিতে সমস্যাগুলো উত্থাপিত হবে। 11 ফেব্রুয়ারি মুলতানে দলীয় প্রতিনিধিদের 2 দিনের বৈঠকের পর ভুট্টো সাংবাদিকদের বলেন যে পিপিপির খসড়া সংবিধানের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 12 ফেব্রুয়ারি ভুট্টো রাওয়ালপিন্ডিতে যান এবং দীর্ঘ আলোচনার জন্য ইয়াহিয়া খানের সাথে দেখা করেন এবং খসড়া সংবিধানের বিষয়ে তার মতামত পরিবর্তন করেন। 13 ফেব্রুয়ারি ইয়াহিয়া খান ঘোষণা করেন যে 3রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের বৈঠক হবে। ভুট্টো কাজে ফিরে গেলেন। সেই রাতেই একটি ককটেল পার্টিতে ভুট্টো হঠাৎ গ্লাস নিয়ে কথা বললে সবাই বিদ্যুতের মতো চমকে ওঠে। মুজিবকে বরখাস্ত করা হলো, আমি প্রধানমন্ত্রী হব। 14 ফেব্রুয়ারি ভুট্টো ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান ওয়ালি খানের সাথে দীর্ঘ আলোচনা করেন। জনাব ভুট্টো চান শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করতে জনাব ওয়ালি খান তার সাথে হাত মেলান। ওয়ালি খান প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভুট্টো সাহেব তাকে বলেন, এমনকি আমার দলও জানে না যে আমি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশনে যাচ্ছি না। 15 ফেব্রুয়ারি পেশোয়ারের এক সংবাদ সম্মেলনে জনাব ভুট্টো বলেন যে পশ্চিম পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য সংবিধানের রূপরেখা নিয়ে সকালে শেখ মুজিবুর রহমানের সাথে ঐক্যমত্য না হলে তিনি ঢাকায় পরিষদের অধিবেশন বয়কট করবেন। মিস্টার ভুট্টো হুমকি দিয়েছিলেন যে পশ্চিম পাকিস্তানের কোনো সদস্য যদি কাউন্সিলে যোগদানের চেষ্টা করেন তবে তার পা ভেঙে দেয়া হবে। 21 ফেব্রুয়ারি ইয়াহিয়া খান তার বেসামরিক মন্ত্রিসভা ভেঙে দেন এবং রাওয়ালপিন্ডিতে সামরিক গভর্নর এবং সামরিক আইন প্রশাসকদের একটি সভায় সভাপতিত্ব করেন। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, শহরটি গুজবে পূর্ণ ছিল। কিছু বলেছিল যে পরিবর্তন আসন্ন ছিল, অন্যরা বলছেন যে রাষ্ট্রপতি রাজনৈতিক অস্থিরতার কারণে বিব্রত এবং প্রতিনিধিত্বমূলক সরকারের জন্য আন্দোলন বন্ধ করে দিয়েছেন। ফেব্রুয়ারি 24 থেকে 28 ভুট্টোর হুমকি সত্ত্বেও পশ্চিম পাকিস্তান থেকে অন্তত 36 জন পরিষদ সদস্য উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকার টিকিট বুক করে। ফেব্রুয়ারি 28 ভুট্টো প্রকাশ্যে পরিষদের অধিবেশন স্থগিত করার আহ্বান জানান। মার্চ 1 ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা ছাড়াই জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। অজুহাত, পূর্ব পশ্চিম পাকিস্তান দ্বন্দ্ব এবং পিপিপি পার্টির অধিবেশন বয়কটের জন্য দায়ী। পাকিস্তানের গভীরতম রাজনৈতিক সংকট। আমি রাজনৈতিক আখ্যান কাঠামোর প্রধান দিকগুলো উপস্থাপন করছি কারণ তারা সুস্পষ্টতই দুর্নীতি এবং প্রাক নির্বাচন প্রশাসনের ধরনগুলোর মধ্যে সামঞ্জস্যপূর্ণ যোগসূত্র দেখায়। প্রথমত, শাসক চক্র ভুট্টো সাহেবের সক্রিয় সমর্থন নিয়ে সুপরিকল্পিতভাবে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধ সৃষ্টি করে। এরপর তিনি এই প্রতিবাদকে জাতীয় পরিষদের অধিবেশন এবং এর সংবিধান প্রণয়নে বাধা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করেন। এসবই করা হয়েছে তুচ্ছ যুক্তি এবং সত্যের চরম বিকৃতির অজুহাতে। অধিবেশন বয়কটের ঘোষণার সময় ভুট্টোকে এই ধারণা দেওয়া হয়েছিল যে পরিষদ হবে শুধু সংবিধান অনুমোদনের জন্য, যা আওয়ামী লীগই আগে করেছে, এবং যা প্রণয়ন করা হয়েছে তার কোনো শব্দ 1 ইঞ্চি সরানো যাবে না। জনাব ভুট্টো আওয়ামী লীগের খসড়া সংবিধান দেখেননি বা জনাব শেখ মুজিবুর রহমানের সাথে বিকল্প প্রস্তাব নিয়েও আলোচনা করেননি। 17 দিন আগে তিনি যখন ঢাকা ছেড়েছিলেন তখন এমন অচলাবস্থার বিন্দুমাত্র আভাস দেননি। তিনি তখন বিশেষভাবে ইঙ্গিত করেছিলেন যে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে আবার আলোচনা করতে চান, তাই আর কোনো যোগাযোগ রক্ষা করেননি। তাহলে অচলাবস্থা কিভাবে, কখন এবং কেন ঘটলো? শেখ মুজিবুর রহমান নিজেকে বিতর্কের জন্য উন্মুক্ত রেখেছিলেন। একটি বিষয়ে তিনি জোর দিয়েছিলেন, সংবিধানকে গণতন্ত্র হিসেবে জাতীয় পরিষদ কর্তৃক গৃহীত করার প্রয়োজনীয়তা হিসেবে এবং পরিষদের বাইরে গোপনশালায় প্রণয়ন না করা নিয়ে। বল প্রয়োগ করে সংবিধান পাশ করার জন্য সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করবেন এমন মনোভাব তিনি কখনোই দেখাননি। আওয়ামী লীগ যে খসড়া তৈরি করেছে তা এখানে না ওখানে 1 ইঞ্চিও নড়বে না, তিনি এমনটা কখনো বলেননি। ভুট্টো সাহেবের ধারণা বিস্ময়কর। সম্ভবত তার কৌতূহলী রহস্যময় জাদু ক্ষমতা ছিল যা তাকে অদৃশ্য বস্তু দেখতে সক্ষম করেছিল, বা তাকে দিয়ে বিশেষভাবে এই কাজ করানো হয়েছে।
তিনি এটাও দাবি করতে পারেন না যে তিনি দূর থেকে কারো মন পড়তে পারবেন। এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তিসঙ্গত সমর্থন খুঁজে পাওয়া যায়। ফেব্রুয়ারির মাঝামাঝি শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ সংগ্রামের কর্মসূচি রাষ্ট্রপতিকে 13ই ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ ঘোষণা করতে বাধ্য করে। এটাও ইঙ্গিত ছাড়া ছিল না যে রাওয়ালপিন্ডিতে মিস্টার ভুট্টোর সাথে রাষ্ট্রপতির বৈঠকের একদিন পর ঘোষণাটি করা হয়েছিল। মাত্র 72 ঘন্টার মধ্যে জনসমক্ষে ভুট্টোর আকস্মিক হৃদয়ের সম্পূর্ণ পরিবর্তন কাকতালীয় ঘটনা ছিল না। 11 ফেব্রুয়ারি মুলতানে তিনি পিপিপির খসড়া সংবিধানের চূড়ান্ত পর্যায়ের কথা বলেন। তিনি 12ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে রাষ্ট্রপতির সাথে দেখা করেন। 14ই ফেব্রুয়ারি পেশোয়ারে তিনি ওয়ালি খান সাহেবকে পরিষদের অধিবেশন বয়কট করার কথা বলেন। 13ই ফেব্রুয়ারি ককটেল পার্টিতে শাসক চক্রের সিদ্ধান্ত সম্পর্কে ভুট্টোর ব্লাস্টার ভোলার মতো নয়। এই সমস্ত প্রমাণের সাথে কে কার সাথে এবং কি উদ্দেশ্যে পরিকল্পনা করেছিল তা নিয়ে চিন্তা করার দরকার নেই। শেখ মুজিব এই সময় কি করছিলেন? নিশ্চয়ই তিনি জনাব ভুট্টো বা খোদ রাষ্ট্রপতির মতো ক্ষতিকর কিছুই করেননি। জানুয়ারি থেকে বিদেশি সংবাদপত্রের প্রতিনিধিরা উল্লেখ করেছিলেন যে আওয়ামী লীগ নেতা কঠোর মনোভাব গ্রহণ করেছেন। এসব উদ্বেগজনক কারণে পরিষদের অধিবেশন আহ্বানে বিলম্ব হওয়া অপরিহার্য বলে বর্ণনা করা হয়েছে। ভুট্টো সাহেবের পরিষদ অধিবেশন বয়কট ঘোষণা সত্ত্বেও শেখ মুজিব বিক্ষুব্ধ হননি। আমার মতে শেখ মুজিবের একমাত্র ভুল হলো তিনি নির্বাচন পরবর্তী পশ্চিম পাকিস্তান সফরে যাননি। তিনি যদি করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে সংক্ষিপ্ত সফরে বক্তৃতা দিতেন তাহলে তিনি পশ্চিম পাকিস্তানের অনেক সমর্থন পেতেন। তাহলে তার বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের টার্গেটেড প্রচারণা ব্যর্থ হয়ে যেত। পরিষদের অধিবেশনের স্থগিত করার বিষয়ে ইয়াহিয়া খানের যুক্তিও অর্থহীন। 1971 সালের 1 মার্চ তার বেতারে ভাষণ তিনি বলেছিলেন, গত কয়েক সপ্তাহে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বেশ কয়েকটি আলোচনা সভা হয়েছে। আমি দুঃখের সাথে বলতে চাই যে একটি ঐক্যমতে পৌঁছানোর পরিবর্তে আমাদের কিছু নেতা কঠোর অবস্থান নিয়েছেন। এটা দুঃখজনক। এই পরিস্থিতিতে জাতির ওপর অন্ধকারের ছায়া ফেলেছে। সংক্ষেপে পরিস্থিতি এই যে পশ্চিম পাকিস্তানের প্রধান দল পাকিস্তান পিপলস পার্টি এবং আরো কিছু রাজনৈতিক দল মার্চে অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশনে যোগ না দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। উপরন্তু ভারত দ্বারা সৃষ্ট সাধারণ উত্তেজনা পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তাই আমি জাতীয় পরিষদের সমবর্তন পরবর্তী তারিখের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই বক্তৃতায় আরো যুক্তি দিয়ে ইয়াহিয়া খান বলেন, আমি অবগত যে পশ্চিম পাকিস্তানের অনেক প্রতিনিধির অনুপস্থিতিতে আমি যদি 3রা মার্চ কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে এগোই তাহলে পরিষদের ঐক্য বিনষ্ট হতে পারে এবং এর জন্য সকল প্রচেষ্টাও তাহলে আমার পূর্ব ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হবে। পাকিস্তানের ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত এই ভাষণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ঘটনাগুলো বাদ দেওয়ার জন্য এবং আরো বেশি এবং হাস্যকর যুক্তি এবং সত্যের নির্লজ্জ বিকৃতির জন্য। প্রথমে রাষ্ট্রপতি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বিরোধের কথা বলেন এবং এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি মোটেও ভুট্টো সমালোচনা করেননি। দ্বিতীয়ত, ইয়াহিয়া খানের ভয়ের এমন কোনো কারণ ছিল না যে ভুট্টোর অধিবেশন বয়কট পরিষদের ঐক্য বিনষ্ট করবে। 1 মার্চ পশ্চিম পাকিস্তানের 36 জন সদস্য সহ পরিষদের 2/3 বেশি সদস্য ঢাকায় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অধিবেশনের নির্ধারিত তারিখে উদ্বোধনী দিনে অর্থাৎ 3রা মার্চ পশ্চিম পাকিস্তান থেকে বিমান যোগে আরো কয়েকজন সদস্য ঢাকায় আসবে বলে আশা করা হয়েছিল। ঢাকায় সব প্রদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এমনকি সিন্ধু ও পাঞ্জাব থেকেও জনাব ভুট্টো তাদের নিয়ন্ত্রণের দাবি করেন। শুধুমাত্র পিপিপি এবং কাইয়ুমপন্থী মুসলিম লীগের সদস্যরা অনুপস্থিত ছিলেন। এমনকি এই দুই গ্রুপের সবাই অনুপস্থিত ছিল না, কারণ এই দুই গ্রুপের কিছু সদস্য বিদ্রোহের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিল এবং সম্ভবত শেষ মুহূর্তে ঢাকায় চলে আসত। তৃতীয়ত, রাষ্ট্রপতির সদিচ্ছা থাকলে তিনি সামরিক আইন জারি করে বল প্রয়োগ, বিশৃঙ্খলা এবং সাংবিধানিক প্রণয়নের পথে বাধা সৃষ্টি করে অধিবেশন বয়কটের প্রচেষ্টাকে সহজেই দমন করতে পারতেন। ভুট্টো ঠ্যাং ভেঙে ফেলার হুমকি সামরিক আইন দ্বারা শাস্তিযোগ্য। যে আইনি কাঠামোর মধ্যে জাতীয় সংসদ আদেশের বিধানের মধ্যে বসবে তাতে সংসদ বয়কটের হুমকির বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের অর্ডারের 11 অনুচ্ছেদে অন্যান্য বিষয়ের সাথে উল্লেখ করা হয়েছে। যদি কোনো সদস্য স্পিকারের কাছে আবেদনের পর 15 দিন কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত থাকেন তাহলে তার আসনটি শূন্য বলে গণ্য হবে এবং যদি কোনো সদস্য তার নির্বাচনের পর কাউন্সিলের প্রথম অধিবেশনের 7 দিনের মধ্যে অনুচ্ছেদ 12 অনুযায়ী শপথ নিতে এবং সদস্যতা নিতে ব্যর্থ হন তাহলে তার আসনটি শূন্য বলে গণ্য করা হবে।
ভুট্টো যখন তার অধিবেশন বয়কটের ঘোষণা দেন তখন জনগণ আশা করেছিলেন যে তিনি হয় 7 দিনের সময়সীমার কারণে পরিষদের অধিবেশনে যোগ দিবেন অথবা পরিষদের সদস্য হিসেবে পদত্যাগ করতে বাধ্য হবেন। তাৎপর্যপূর্ণভাবে ভুট্টো এই বিষয়ে কোনো দ্বিধা ছিল না। অপেক্ষা করুন এবং দেখুন, তিনি একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে সাংবাদিকদের বলেছিলেন, সদস্য পদের জন্য অযোগ্যতার বিষয়ে তার ভয় ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, কারণ তিনি ইতিমধ্যে রাষ্ট্রপতির সাথে সেই ব্যবস্থা করেছেন। রাষ্ট্রপতির অনুরোধে অধিবেশন বয়কটের হুমকি দেওয়া হয় এবং রাষ্ট্রপতি অধিবেশন স্থগিত করে ভুট্টোকে সেই শোধ দেন। আমি বিশেষ সূত্র থেকে জানতে পেরেছি যে আসলে জনাব ভুট্টো কয়েকজন রাজনীতিবিদকে 24শে ফেব্রুয়ারি 1971 সালের কাউন্সিলের অধিবেশনে স্থগিত করতে বলেছিলেন। ভুট্টো তার অসন্তুষ্টির মুখে রাষ্ট্রপতির গৃহীত ব্যবস্থার শিকার হয়ে উঠবেন। তিনি কখনোই জাতীয় পরিষদে তার আসনকে ঝুঁকিতে ফেলবেন না। চতুর্থ অধিবেশনের বয়কটের ঘোষণা রাষ্ট্রপতিকে তেমন অবাক করেনি। ভুট্টোর সাথে আপাতত মীমাংসার কথা বাদ দিয়ে রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে করাচি, পেশোয়ার এবং লাহোরের কিছু মৌলবাদী সদস্যকে কাউন্সিল অধিবেশনে যোগদান করতে বাধা দিচ্ছেন বলে জানা গেছে। সেই সময় একজন বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি এই সমস্ত ভদ্রলোকের ঘনিষ্ঠ ছিলেন, তিনি ব্যক্তিগত শপথে আমাকে এটা বলেছিলেন। 17 এপ্রিল প্রেসে তাজউদ্দিন আহমেদের বিবৃতিতেও এটা জোরালোভাবে সমর্থিত হয়। তিনি বলেন, ভুট্টোর হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান ইয়াহিয়ার ঘনিষ্ঠ সহযোগী লেফটেন্যান্ট জেনারেল ওমর ব্যক্তিগতভাবে পশ্চিমাঞ্চলের কিছু নেতাকে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ না দেওয়ার জন্য চাপ দেন। ইয়াহিয়া খানের সংসদ অধিবেশন বাতিলের পেছনে ভারতের দ্বারা সৃষ্ট জটিলতা সম্পর্কে অন্যতম একটি কারণ। এই মন্তব্য বা অভিযোগের ব্যাখ্যা প্রয়োজন। এসবের শুরু হয়েছিল একটি ভারতীয় ফেকার ফ্রেন্ডশিপ বিমানের ছিনতাই এবং 29শে জানুয়ারি 71 শ্রীনগর এবং জম্মুর মধ্যে উড়ন্ত অবস্থায় লাহোরে পরবর্তীতে ধ্বংসের মাধ্যমে। যদি বিমানটিকে নিরাপদে ভারতে ফিরিয়ে দেওয়া হতো তাহলে কোনো বিপদ বা উত্তেজনার সৃষ্টি হতো না এবং কাউন্সিলের অধিবেশন স্থগিত করার কোনো অজুহাত থাকতো না। এটা কোনো গোপন বিষয় নয় যে লুটপাট পাকিস্তানের মধ্যে থেকেই গঠিত হয়েছে। প্রকৃতপক্ষে লাহোরে প্লেনটি স্পর্শ করার আধা ঘন্টা আগে যে এক ব্যক্তি বন্দুক ধরেছিল, করাচি মিডিয়া জানিয়েছে যে লোকটি নিজেকে কাশ্মীরি মুক্তিযোদ্ধা বলে দাবি করে ফোন করেছিল। দ্রুত কাশ্মীর ইস্যুকে পুনরুজ্জীবিত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করা হয়েছিল, যাতে ইস্যুটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রথম পাতার মনোযোগ আকর্ষণ করে। এতে এই ভীতিকর ঘটনার মূল আকর্ষণে পরিণত হবে ডাকাতরা, নয়তো তারা কি বিমানটি উড়িয়ে দেবে? এরপর সমঝোতার প্রস্তাব করা হবে। জাতিসংঘের মহাসচিব বা তার বিশেষ প্রতিনিধির যথাযথ আশ্বাস সাপেক্ষে বিমানটি হস্তান্তর করা হবে, যা থেকে কাশ্মীরকে নিরাপত্তা পরিষদের পুনরায় পরীক্ষা করবে। স্থানীয় পাঞ্জাবিদের মধ্যে মতভেদ দেখা দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। একজন মধ্যস্থতাকারী অপহরণকারী বন্ধু হিসেবে আমন্ত্রণ জানায়, যে তাকে প্লেন থেকে নামিয়ে এনেছিল। সে ছিল একজন অতি উৎসাহী কনস্টেবল। লোকটি ভয় পেয়েছিল এবং বিমানটি উড়িয়ে দেয়। বিস্ফোরণে পাকিস্তানের সদর দফতরের ভিত পর্যন্ত কেঁপে ওঠে। তবে রাজনৈতিকভাবে এই ঘটনার অন্তত একটি প্রশমিত কারণ ছিল। শেখ মুজিবুর রহমান এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে এটাকে একটি অভিযোগ হিসেবে ব্যবহার করে শেখ মুজিবকে হেয় প্রতিপন্ন করার জন্য এই প্রভাবে যে তিনি কেবল ভারতের প্রতি নরম ছিলেন না, একজন বিপজ্জনক ব্যক্তিত্ব ছিলেন যার কাছ থেকে ঘটনাটি পরিচালিত হতে পারে। তিনি আওয়ামী লীগ প্রধানকে পরাজিত করতে এমন কোনো অজুহাতের প্রয়োজন ছিল না। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রথম খসড়া সংবিধান জমা না দেওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বসবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান খাড়া পাহাড় বেয়ে ওঠার সাহসী প্রচেষ্টার প্রথম পদক্ষেপ নেন। সামরিক অভিযানের প্রারম্ভ। যিনি নিজ গোপনীয়তা রক্ষা করেন তার লক্ষ্যের চূড়ায় ওঠা সহজ হয়। আল কোরআন। কুমিল্লায় পাকিস্তান সেনাবাহিনীর 16 ডিভিশন হেডকোয়ার্টারের ওপিএস রুমের বুলেটিন বোর্ডে থাকা উদ্ধৃতি। ফেব্রুয়ারির এক বিষণ্ণ বিকেলে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কঠোর পরিশ্রমী রাজনীতিবিদদের সাথে তার বিখ্যাত ইঁদুর বিড়ালের খেলা খেলছিলেন। জুলফিকার আলী ভুট্টো একটি সোজা উপায় শীর্ষ পদে পৌঁছানোর জন্য সাহসী হয়েছিলেন, কারণ 1970 সালের ডিসেম্বরের নির্বাচন থেকে রাষ্ট্রপতি এটা অধিষ্ঠিত করেছিলেন। পেশোয়ারের সংসদ অধিবেশনের বয়কট করার পিপিপি নেতার ঘোষণা দেশে একটি নতুন রাজনৈতিক সংকট তৈরির জন্য এক সুপরিকল্পিত ফাঁদ ছিল। সাংবিধানিক ইস্যুকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধ আগে এত বেশি পরিমাণ ছিল না।
গণতান্ত্রিক নেতা হিসেবে ভুট্টোর বিশ্বাসযোগ্যতা এক কথায় ধ্বংস হয়ে গিয়েছিল। একদিকে এই তরুণ সিন্ধি নেতা হঠাৎ তার মন পরিবর্তন করে এবং অন্যদিকে শেখ মুজিবের সাথে যোগদান করলেও তাকে সামরিক বলয়ের দিকে বাজি ঘোরানোর জন্য কোনো বিশেষ বিপদের সম্মুখীন হতে হয়নি। যতদূর তিনি দেখা যায়, ইয়াহিয়া খান তার পদে পুরোপুরি নিরাপদ এবং বেশ ভালোভাবেই অধিষ্ঠিত ছিলেন। তিনি যা মনে করেন তাই করতে পারেন। জাতীয় পরিষদের অধিবেশনের মুলতবি ঘোষণা করে শেখ মুজিবকে এক প্রকার অবমূল্যায়ন করা হয়। কিন্তু আরেকটি কাজের জন্য সবার প্রথমে সুচারু পরিকল্পনার প্রয়োজন। এখন সামরিক অভিযানের সময়। এর অবশ্যই সুস্পষ্ট কারণ ছিল। পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রয়োজন ছিল। বাঙালিরা সবসময় কেন্দ্রীয় সরকারের শক্তিশালী কর্তৃত্বকে প্রতিহত করেছে। এই কারণে শেখ মুজিব ও আওয়ামী লীগের কাউন্সিল সদস্যদের অধিবেশন স্থগিত ঘোষণা করে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টির জন্য উস্কানি দেওয়া হয়। লাহোরে ভারতীয় যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তোলে। তার মধ্যে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানের সামরিক শক্তি যথেষ্ট পরিমাণ বাড়ানো দরকার, যাতে উভয় পক্ষের সীমান্ত হুমকি মোকাবেলা করা যায়। ইয়াহিয়া খানের সামরিক সিদ্ধান্ত ঠিক ছিল। তার একটি অভিযোগ ছিল যে তিনি এই সমস্ত বিষয়ে বাঙালিদের প্রতিক্রিয়া ভুলভাবে গণনা করেছেন। তবে এতে তিনি সঠিক ছিলেন। উপনিবেশিক মনোভাবাপন্ন প্রশাসনের বাঙালিদের প্রতি অন্ধক্ষোভ ছিল সর্বকালের দোষ। ইয়াহিয়া খান গণপ্রজাতন্ত্রকে প্রত্যাখ্যান করার জন্য সামরিক বাহিনীর সক্রিয় সমর্থনের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেছিলেন। কারণ যা ঘটেছে বা রাষ্ট্রপতি ভবনের অভ্যন্তরীণ চক্রের সহায়তায় ঘটেছে, যেমনটি আমি আগেই আপনাদের বলেছি। এই গোপন চক্রে জেনারেল হামিদ খান তিনি সর্বাধিনায়ক পদে পদোন্নতি পেয়েছিলেন এবং 4 তারকা রাষ্ট্রপতির চিফ স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা, কোর কমান্ডার টিক্কা খান, চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান, জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ওমর এবং ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের পরিচালক মেজর জেনারেল আকবর ছিলেন। সামরিক কর্মকর্তার সাথে আরো 2জন বেসামরিক ভদ্রলোক ছিলেন। একজন রাষ্ট্রপতির উপদেষ্টা এবং পাকিস্তানের আমলা এম আহমেদ এবং অন্যজন জনাব রিজভী। বেসামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক এই ভদ্রলোকেরা স্পষ্টত ইয়াহিয়া খানের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। 6 দফা সংবিধান প্রণয়নের জন্য শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টাকে ব্যর্থ করার ধারণাটি সে সময় একটি প্রধান যুক্তি হিসেবে কাজ করেছিল। তিনি সামরিক বাহিনীর যে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই ধারণাটি নিয়ে খেলার চেষ্টা করছিলেন। তারা হলেন 5টি প্রদেশের সামরিক গভর্নর এবং সামরিক আইন প্রশাসক এবং বিমান এবং নৌবাহিনীর কমান্ডার। তারা বেশ সৎ এবং বুদ্ধিমান ছিলেন। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা নাগরিক বিষয়ে হস্তক্ষেপ করতে তাদের স্বাভাবিক অনিচ্ছা ছিল। তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল আতিকুর রহমান, অবিভক্ত পশ্চিম পাকিস্তানের সাবেক গভর্নর এবং বর্তমানে পাঞ্জাবের গভর্নর। আর অন্যজন হলেন সিন্ধুর বর্তমান গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রাখমান গুল। আমি তাদের খুব কাছ থেকে দেখেছি। তাদেরকে আমি বাস্তববাদী এবং সহানুভূতিশীল মানুষ বলেই জানি। তারা অনেক কঠিন কাজও প্রশংসনীয় ভাবে সম্পন্ন করেন। অন্যান্যরা তাদের মতো ছিল, এতে কোনো সন্দেহ নেই। তাদের বাইরে যারা ছিল তারা অন্য জগতের মানুষ। তারা এই সামরিক গভর্নরদের ছাঁচের বাইরে এবং এমনকি রাওয়ালপিন্ডির প্রধান সামরিক প্রশাসনিক কেন্দ্রের লোকদের থেকেও আলাদা ছিল। অন্দরমহলের কয়েকজন অফিসারকে নিয়ে নানা গল্প শোনা যাচ্ছিল। পাকিস্তানের রাজধানীতে কূটনৈতিক মহলের কাছে এগুলো ছিল একটি জনপ্রিয় খেলা। সম্পূর্ণ সামরিক বাহিনীর ওপর রাষ্ট্রপতির আস্থা এবং সিদ্ধান্ত ছিল বিচক্ষণতার কাজ। যতই সুগার কোটেড করা হোক, সামরিক সরকার গঠনের আন্দোলনের মতো জাতীয় পরিষদের অধিবেশনের অনির্দিষ্ট কালের জন্য মুলতবি করার উদ্দেশ্য ভেস্তে যায়। আবার ব্যারাকে ফিরে যেতে আগ্রহী সেই সময়ের কিছু সামরিক গভর্নরদের সাথে সামরিক বাহিনীর মনোভাবে এটা একটা মৌলিক পরিবর্তন। এরপর এই ধরনের অভিযানে সফলতা অর্জনের জন্য সামরিক প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়, নইলে মতবিরোধ হতো। এমনকি বিপজ্জনক বিদ্রোহের উদ্ভব হতো, যাতে রাষ্ট্রপতি বিপদে পড়তে পারতেন। ইয়াহিয়া খান এরপর সম্পূর্ণ সামরিক কায়দায় সামনের পদক্ষেপে অগ্রসর হন। প্রথমে তিনি বেসামরিক মন্ত্রিসভা বাতিল করেন। সভায় এই মন্ত্রীদের শুধু উপদেষ্টার ভূমিকা ছিল। মন্ত্রিসভা ভেঙে দেওয়াতে তাদের ভূমিকা পালনে কোনো অসুবিধা হয়নি। বিদেশিদের চোখে তারা শুধু শোকেসে সাজানো পণ্য হিসেবে ব্যবহৃত হতো। তারা রাষ্ট্রপতি ভবনের বাইরে তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করছিল। মন্ত্রিসভা বরখাস্ত করা তাই কেবল তাদের সরকারের গোপনীয়তা নিশ্চিত করেনি, বরং সংশ্লিষ্টদের
স্থায়ী স্বার্থের প্রতি সামরিক বাহিনীর দায়িত্ব ব্যাখ্যা করেছেন। এটা করার পর ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে রাষ্ট্রপতি ভবনে বসে বিমান এবং নৌবাহিনীর প্রধান, সামরিক গভর্নর, সামরিক প্রশাসকদের কাছে একটি আনুষ্ঠানিক সমন জারি করেন। আলোচনার সম্পূর্ণ বিবরণ গোপনীয় ছিল, তবে লক্ষণ থেকে অনুমান করা যায় যে পূর্ব বাংলার গভর্নর অ্যাডমিরাল আহসান এবং পূর্ব বাংলার প্রধান সামরিক আইন প্রশাসক সাহেবজাদা ইয়াকুব জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার বিরোধিতা করেছিলেন, এবং এমন কিছু হয়ে থাকলে এটা একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এর পরিণতি আরো মারাত্মক হবে বলে সতর্ক করেন তিনি। তারা উভয়ই বাঙালিদের অন্তরঙ্গভাবে জানতেন, কিন্তু তাদের কথাকে তখন গুরুত্বের সাথে নেওয়া হয়নি। সে সময় গুজব উঠেছিল যে অ্যাডমিরাল আহসান পদত্যাগ করেছেন কারণ তিনি এমন বিশ্রী পরিস্থিতিতে জড়াতে চান না, এমন বিশ্রী খেলার ফলাফল দেখতে চান না। ভারাক্রান্ত মন নিয়ে তিনি রাওয়ালপিন্ডি ত্যাগ করেন। ঢাকাগামী ফ্লাইট ধরার 2 মিনিট আগে তিনি করাচি থেকে ফেরার নির্দেশ পান। স্পষ্টতই তাকে গভর্নর পদে থাকার জন্য উপর থেকে চাপ দেওয়া হচ্ছিল, কারণ না হলে এটা সামরিক প্রশাসনের পতনের লক্ষণ হতে পারে। সরকার সেই পরিস্থিতি যেভাবেই হোক এড়াতে চায়। জ্ঞানী ব্যক্তি সাহেবজাদা ইয়াকুব খান, যার সাথে শেখ মুজিবুর রহমানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিলেন, এই ঘটনার ভয়াবহ পরিণতি স্পষ্ট বুঝতে পেরেছিলেন। 1971 সালের 2রা মার্চ তারা দুজনেই হঠাৎ করে দায়িত্ব থেকে অব্যাহতি পান। ইয়াহিয়া খান এখন তার উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সেদিন রাষ্ট্রপতি ভবনের বৈঠকে যাই বলা হয়ে থাকুক না কেন, এটা স্পষ্ট যে ইয়াহিয়া খান যা করতে চেয়েছিলেন তাতে সামরিক প্রশাসনের পূর্ণ সমর্থন পাননি। দৃশ্যত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অভিমত ছিল আওয়ামী লীগের 6 দফা সংবিধান, যা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, তা প্রণীত হলে সেনাবাহিনীকে পঙ্গু করে দেবে এবং দেশকে বিপদে ফেলবে। সবকিছু ইয়াহিয়া খানের পক্ষে চলছিল। একটা কথা, পাকিস্তান ভারতকে সামরিক বাহিনীর প্রধান শত্রু মনে করত। সে দেশের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জন্য সেনাবাহিনী, নৌ এবং বিমান বাহিনী সর্বদা সজাগ এবং প্রস্তুত ছিল। বিমান ছিনতাইয়ের কারণে এই দুইটি প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে এবং যুদ্ধের প্রয়োজন দেখা দেয়। সে সময় শেখ মুজিবুর রহমান ঘৃণ্য শক্তিশালী ঊর্ধ্বগতির সাথে সমঝোতার জন্য উন্মুক্ত আহ্বান জানান। তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি উত্তর দিয়েছিলেন যে তার দেশ অর্থনৈতিকভাবে এসব বোঝা বহনের জন্য সক্ষম না। বিমান হামলায় একক শক্তির হস্তক্ষেপে বর্তমান সংস্থা ক্ষমতা একত্রিত করার সক্ষমতা নেই। নির্বাচনকালীন সময়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক এবং উন্নত দেশের কথা কাজ করার কথা সত্যি হলে নেতার সক্রিয়তা এবং নিরাপত্তার জন্য সতর্কতা দেখানোর কথা, যা তারা রাখতে ব্যর্থ হয়েছে। মুজিব সন্দেহাতীতভাবে এই সামরিক সরকারের জন্য বিপজ্জনক ছিল। অন্যদিকে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে নির্দেশাবলী দেখতে যেমনই হোক প্রকৃতপক্ষে সহজ ছিল এবং কোনো সৎ এবং বুদ্ধিমান অফিসার ছাড়া বাকিরা প্রেসিডেন্টের এই ধরনের বিচক্ষণ পরিকল্পিত পদক্ষেপকে সমর্থন করতে দ্বিধা বোধ করবে না। প্রেসিডেন্ট শুধু শক্তিশালী সামরিক ব্যবস্থা এবং কার্যকরী কেন্দ্রীয় কর্তৃত্ব নিশ্চিত করতে চেয়েছিলেন। মাঠের কোনো সৈনিক কি এই সন্দেহজনক দেশপ্রেমের পরিকল্পনা ধরতে পারে? নিজ অবস্থান সুনিশ্চিত করে ইয়াহিয়া খান ও তার দল দ্রুত অগ্রসর হতে থাকে। গুরুত্বপূর্ণ ঘটনাটা হতে আর মাত্র 6 দিন বাকি। নষ্ট করার মতো সময় হাতে নেই। জেনারেল হামিদ, টিক্কা খান এবং উমরকে যথাক্রমে ঢাকা, লাহোর এবং করাচিতে বিভিন্ন দায়িত্ব দেয়া হয়। বিমান ও নৌ স্ট্রাইকের প্রধান কমান্ডার তাদের কাজের সাথে সংযুক্ত অ্যাসাইনমেন্ট দেয়া হয়। করাচি পত্রিকার এডিটরদের ব্যাখ্যা ছাড়াই নির্দেশ দেয়া হয় যে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বিভাগ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত এসব খবর কোথাও প্রকাশ করা যাবে না। এই আদেশ সম্পর্কে সবার কৌতূহলী নজর ছিল, কিন্তু কোনো মন্তব্য ছিল না, তাহলে সেটা বিপজ্জনক হতো। একই সাথে সামরিক বাহিনী দেশে নতুন অ্যালার্ট জারি করে। এর কারণ হিসেবে ভারতের সাথে যুক্ত উত্তেজনাকে দেখানো হয়েছে। একই কারণে বেলুচি রেজিমেন্টের 1 ব্যাটালিয়ন সৈন্য এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জাহাজে করে ঢাকার ইস্টার্ন কমল্যান্ড কোয়ার্টারে আনার নির্দেশ দেওয়া হয়েছিল। যে জাহাজটি পাওয়া গিয়েছিল তার নাম এমভি সোয়াত, একটি মালবাহী জাহাজ যেটি সিলন থেকে চট্টগ্রাম পৌঁছানোর দীর্ঘ ভ্রমণের জন্য দাঁড় করানো ছিল। এসব অস্ত্র রাতের অন্ধকারে জঘন্য কাজ এবং যুদ্ধের জন্য চাওয়া হয়েছিল। 3রা মার্চ যখন চট্টগ্রামের জাহাজটি দেখা যায়, তখন বাঙালিরা তাদের নির্বাচনী বিজয়ের ফল থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্রের ফলস্বরূপ এই সৈন্যদের উপস্থিতি দেখে বিস্মিত হয়েছিলেন। পরের দিন ই-130 বিমান আরো সরবরাহ নিয়ে শীঘ্রই ঢাকার দিকে এগিয়ে যেতে থাকে। বিমানটায় পশ্চিমা সৈন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং বাংলা ইউনিটগুলোকে গুরুত্বপূর্ণ এলাকা এবং পশ্চিম থেকে দূরে সরিয়ে নিয়েছিল।
এয়ারলিফটিং দলের সাথে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মীমাংসা হয়েছে। করাচি বিমানবন্দরের কর্মকর্তাদের মতে হজের জরুরি টার্মিনাল সেনাদের দিয়ে ভরে যেতে থাকে। টার্মিনালটি হজের সময় ছাড়া সাধারণত খালি থাকে। এটি সেনা ট্রানজিটে পরিণত হয়। 2 মার্চ থেকে 24 মার্চের মধ্যে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর বাণিজ্যিক ফ্লাইটগুলো আনুমানিক 12,000 সেনাকে নিয়ে সিলন পাড়ি দিয়ে ঢাকায় ভ্রমণ করেছে। সিলনের কর্তৃপক্ষ এতে আপত্তি করতে পারত না, কারণ এরা সবাই সাধারণ যাত্রীর টিকিট কেটেছিল। করাচির নৌবাহিনী থেকেও অনেক বদলির খবর এসেছে। এইসব জাহাজে 70% বাঙালি নাবিক ছিল। শীঘ্রই সে সমস্ত জাহাজ অবাঙালিদের দ্বারা প্রতিস্থাপিত হয়। চট্টগ্রামে তাদের দায়িত্ব পালনের সকল নির্দেশনা নিয়ে এসব ধ্বংসের কারিগর পূর্বে প্রবেশ করে। করাচির জনপ্রিয় সি সাইড রিসোর্টের কাছে মৌরিপুর এয়ারবেজে অনেক বাঙালিকে নন ফ্লাইং ডিউটি দেওয়া হয়। ঢাকার ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে কর্মরত বাঙালিরা মানুষ এবং পণ্যের বড় চালানের গতিবিধি পর্যবেক্ষণ করে হতবাক হয়ে যায়, কিন্তু তারা কিছুই জানতে পারেন না। সিনিয়র আর্মি এবং এয়ারফোর্স অফিসারদের নন মিলিটারি সেন্টারে পাঠানোর ছুতোয় ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়। বেঙ্গল রেজিমেন্টের একটি ইউনিট পিলখানার ইস্টার্ন রাইফেলসের হেডকোয়ার্টারে আশ্রয় নেয়। রংপুর এবং ময়মনসিংহের ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য রাখা সব ট্যাঙ্ক ঢাকায় নিয়ে আসা হয়। তাদের ঢাকায় আনার 1 ঘন্টার মধ্যেই শহরের রাস্তায় চলার উপযোগী করে তোলা হয়। ফেব্রুয়ারি 28 তারিখে একজন মালি একথা ছড়িয়ে দেন যে লেফটেন্যান্ট জেনারেল সাহিবজাদা ইয়াকুব তার ভৃত্যদের তার সব জিনিস গুছিয়ে ফেলতে বলেছেন। লেফটেন্যান্ট অফিসার টিক্কার দায়িত্ব নেওয়ার পর এই সেনাপ্রধান 3রা মার্চের আগে কোথাও যাওয়ার কথা নয়। কি হতে চলেছে তা মনে হয় তিনি জানতেন। দেখা গেছে যে পূর্ব বাংলার অন্যান্য কেন্দ্রে পশ্চিম পাকিস্তানের সামরিক অফিসারদের সন্তানদের স্কুলে যাওয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের পরিবারকে গোপনে ঢাকায় আনা হয় এবং পরে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আনার জন্য একই বিমানে করে করাচিতে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনা থেকে বোঝা যায় ফেব্রুয়ারির 3য় সপ্তাহে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সামরিক বৈঠকটি ছিল পরিবর্তনের সূচনা। তবুও এটা তুলনামূলকভাবে অলক্ষিত ছিল। এটা স্পষ্ট যে সামরিক সংস্থা তার গোপন মনোভাব রেখেছিল, কিন্তু সামরিক কর্তৃপক্ষ বাঙালির আবেগের তীব্রতা সম্পর্কে অন্যায়ভাবে কোনো অযৌক্তিক সিদ্ধান্তে পৌঁছেছিল কিনা তা 1 মার্চ কাউন্সিলের অধিবেশনে স্থগিত হওয়ার আগ পর্যন্ত জানা যায়নি। তারপরেও সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় এবং সময় বাড়ানোর একটি কঠোর সংগ্রামে পরিণত হয়। এই ঘটনায়ও ইয়াহিয়া খান নিজেকে একজন বুদ্ধিমান জেনারেল হিসেবে প্রমাণ করেন, তিনি রাজনীতিবিদদের অবিরাম আলাপ আলোচনায় সম্পৃক্ত করে। এই বছর পূর্ব বাংলার সামরিক শক্তি দ্বিগুণ করে সন্দেহ দূরে রাখেন এবং তারপরে তার পছন্দের সময় এবং জায়গায় মৃত্যুঘা মেরে দেন। কুমিল্লার মেজর বশির অপারেশন ম্যানুয়াল প্রদান করেন। আমি কখনোই বলতে পারিনি যে এই মহান ব্যক্তি কিভাবে আমাদের বাঁচিয়েছিলেন। তিনি খোলাখুলি শ্রদ্ধার সাথে বলেছিলেন। অবিস্মরণীয় সেই 25 দিন। এমনকি গান্ধীজি পর্যন্ত অবাক হতেন। খান ওয়ালি খান। পূর্ব বাংলায় অন্যান্য দিনের মতোই 1971 সালের 1 মার্চের সকালে সাধারণ একটি দিনের সূচনা হয়েছিল। ঢাকার রাস্তাগুলো যথারীতি হকার, দোকানদার এবং ভিক্ষুকে ভরা ছিল। সাইকেল, রিক্সা সহ অন্যান্য যানবাহনে জীবনের তাগিদে ছুটছিল। বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটে দেশীয় নৌযান এবং লঞ্চের ভিড়ে ব্যস্ত যাত্রী পারাবারে কোলাহল চলছিল। ঢাকা ক্লাবের লাউঞ্জে বুট শার্ট পরা ব্যস্ত ব্যবসায়ীরা এবং লিলেনের স্যুটে থাকা সরকারি কর্মচারীরা একে অপরের সাথে আলু চাট এবং মাছের সুস্বাদু ফিশ ফিঙ্গার খাওয়াতে আর টুকটাক গল্পে মত্ত ছিল। শহরের রাস্তাঘাটে আনারস বিক্রেতারা এক আনার বিনিময়ে রসালো ফলের টুকরো বিক্রি করছিল। তখনই যেন সারা শহরে একটা বোমা পড়লো। এটা বাংলাদেশের জন্য হিরোশিমার চেয়েও ভয়ঙ্কর হুমকি নিয়ে এসেছিল। সব মাধ্যমে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ট সময়ে মুলতবি ঘোষণার বিবৃতি প্রচারিত হয়। প্রথমবারের মতো এই অধিবেশন শুরু হতে যাচ্ছিল আর মাত্র 2 দিন পরেই। বিবৃতিটি ছিল সব উল্টোপাল্টা যুক্তি, আল্লাহর কাছে প্রার্থনা এবং জাতির পিতার নামে আবেদনে ভরা। কিন্তু ভাষণে অধিবেশনের নতুন কোনো তারিখ উল্লেখ করা হয়নি। বিহ্বল বাঙালির কাছে এটা ছিল মাথায় বাজ পড়ার মতো ঘটনা। তারা শুধু ভাবতে পেরেছিল যে পশ্চিম পাকিস্তানের আবার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এটা একটি প্রতারণা এবং এর পরিণতি যুদ্ধ ঘোষণা। যে নামেই ডাকা হোক না কেন, এখন এটাকে এমনই মনে হলো। বাংলাদেশকে আলাদা গন্তব্য খুঁজতে হবে এবং পশ্চিম পাকিস্তানেরও সেভাবেই চায়। মুহূর্তের মধ্যে সব দোকান, অফিস, রেস্তোরাঁ, বাজার জনশূন্য হয়ে পড়ে। বৈঠকের ঘোষণা বা সময় নির্ধারণ করা হয়নি। সারিবদ্ধ জনতাকে স্বপ্রণোদিত হয়ে ঐতিহাসিক পল্টন ময়দানের দিকে অগ্রসর হতে দেখা গেছে।
জনতার মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ, হাতে বাঁশের লাঠি, লোহার রড, হকি স্টিক, এমনকি নারকেল পাতার ডগা পর্যন্ত ধরা। ক্ষোভের এই স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ বিদেশি সহ পশ্চিম পাকিস্তানিরা হতবাক হয়ে যায়। চিৎকারের তীব্রতা এতটাই ছিল যে হাজার হাজার নৈরাজ্যবাদী হাজার হাজার বিষাক্ত শব্দ উচ্চারণ করলেও বিস্ময় সম্পূর্ণ প্রকাশ করতে পারত না। ঢাকায় প্রতিবাদ এবং ক্ষোভের ঘটনা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলকেও অনুরণিত করেছে। সেদিনের বিক্ষুব্ধ বাঙালিরা হৃদয়ের জন্ম নেয় বাংলাদেশ। বিকাল 4:30টার মধ্যে ময়দানে জড়ো হন 50,000 মানুষ। এরপরও হোটেল পূর্বানীতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক আলোচনা করছিলেন শেখ মুজিবুর রহমান এবং তার সহকর্মীরা। ইয়াহিয়া এবং ভুট্টোর নামে মুর্দাবাদ মুহুর্মুহু স্লোগানের সভা মুখরিত হয়। জয় বাংলা, শান্তি না অধিকার, স্বাধীনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশের আকাশ। একজন ছাত্রনেতা মাঝে মাঝে উঠে স্বাধীনতা এবং ইয়াহিয়া ভুট্টোর চক্রের বিশ্বাসঘাতকতা নিয়ে জনগণের উদ্দেশ্যে একটি উচ্চস্বরে জ্বালাময় বক্তৃতা দেন। এদিকে পূর্বানী হোটেলের বাইরের প্রাঙ্গণ বিক্ষুব্ধ জনতায় ভরে যায়। তাদের হাতে ছিল স্বাধীনতার বিভিন্ন স্লোগান এবং দাবি। কেউ পাকিস্তানি পতাকা আনলে তা পুড়িয়ে দেয় জনতা। পাশের ভিআইপি অফিসের জানালার কাঁচ ভেঙে গেছে। হোটেলের প্রবেশপথে কয়েকজন গুন্ডা পশ্চিম পাকিস্তানিদের দোকান লুট করার চেষ্টা করে। জনতার ক্ষোভ হাতছাড়া হয়ে যাচ্ছিল। শেখ মুজিবুর রহমান এসে বারান্দায় দাঁড়ালেন। জনতা শান্ত হলো। তিনি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। 2রা মার্চ ঢাকায় এবং পরদিন সারা দেশে হরতাল পালিত হবে। তিনি জনতার উদ্দেশ্যে আরো বলেন, তিনি 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেবেন এবং স্বাধীনতার কর্মসূচি ঘোষণা করবেন। এটা স্পষ্টভাবে জানা যায় যে বারবার স্বাধীনতা ঘোষণার আহ্বান জানালেও শেখ মুজিবুর রহমান তা গ্রহণ করেননি, জনগণের ডাক এড়িয়ে গেছেন। সে রাতে ঢাকা শহরের সর্বত্র দাঙ্গাবাজ জনতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। বেশ কয়েকটি অবাঙালি এবং তাদের সম্পত্তির ওপর হামলা সহ অগ্নিসংযোগের কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকতা নিয়ে মধ্যস্থতা করতে গেলে বিক্ষুব্ধ জনতার কাছে পরাজিত হবেন। এদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী শিল্পনগরী নারায়ণগঞ্জেও। সেদিনের একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এটা ছিল 25 দিনের গণবিক্ষোভের সূচনা, যা পাকিস্তানের নজিরবিহীন। সেনাবাহিনী কখনোই এমন গণবিক্ষোভ আশা করেনি। শেখ মুজিবুর রহমান সাধারণ ধর্মঘটের ডাক দেন। পরদিন ঢাকা শহর তার ডাকে সাড়া দেয়। সাধারণ জীবন অচল হয়ে পড়ে। পুরো মহাসড়কে বিক্ষুব্ধ জনতার প্রতিরোধ এবং সংগ্রাম ছাড়া আর কিছুই ছিল না। পরিস্থিতি মূল্যায়ন করে ইস্টার্ন চিফ ক্যান্টনমেন্ট কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের আন্দোলনের মুখোমুখি হওয়ার সামর্থ্য নেই। সে কারণে 7 থেকে 12 ঘন্টা কাজ বা সান্ধ্য আইন জারি করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হয়। এ যেন বাঁশের লাঠি দিয়ে ঝড় থামানোর সমান কাজ। ঢাকা শহরের সর্বত্রই সান্ধ্য আইন লঙ্ঘন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় টহলরত সেনা সদস্যরা গুলি চালায়। বেশ কয়েকজন মারা গেলেও নিরস্ত্র জনতা খালি হাতে সামরিক বাহিনীর বিরুদ্ধে দাঁড়ায়। বাঙালিরা এবারও তাদের সাহস এবং প্রতিরোধ প্রদর্শন করতে থাকে। 3রা মার্চ শেখ মুজিবুর রহমান প্রদেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং অহিংস আন্দোলনের ডাক দেন। বিক্ষোভের জোয়ার ইতিমধ্যেই প্রদেশের অন্যত্র ছড়িয়ে পড়েছে। যদিও 2 বা ততোধিক বিচ্ছিন্ন সহিংস এবং আন্দোলন আরো সুসংহত এবং নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যায়, ঢাকা ফিরে আসে। আওয়ামী লীগের নির্দেশে সেনাবাহিনীকে খাদ্য সামগ্রী সহ যাবতীয় মালামাল সরবরাহ বন্ধ থাকায় সেনাবাহিনীও ক্ষুধার যন্ত্রণা অনুভব করতে শুরু করেছে। সেই রাতে যখন কর্তৃপক্ষ চট্টগ্রামে আসা এমভি সোয়াত থেকে সৈন্য এবং গোলাবারুদ নামানোর চেষ্টা করে, তখন একটি গুরুত্বপূর্ণ গন্ডগোল হয়। খবর চারদিকে ছড়িয়ে দেন রকের কর্মীরা। শীঘ্রই হাজার হাজার লোক পশ্চিম পাকিস্তানের সৈন্য এবং নাবিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। গন্ডগোল একটি নতুন রূপ নেয় যখন পূর্ব দিকে পাকিস্তান রাইফেলসের একটি ইউনিট বাঙালি বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে অস্বীকার করে। জানা গেছে 7 জনকে কোর্ট মার্শাল করা হয়েছে এবং পরে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনা বাঙালিদের প্রতিবাদের তীব্রতা বাড়িয়ে দেয়। অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের অবস্থান কঠোর হতে শুরু করে এবং অধিকন্তু হরতালের পরিপ্রেক্ষিতে প্রদেশের সকল কার্যক্রম অচল হয়ে পড়ে। 3রা মার্চ থেকে শেখ মুজিবুর রহমান প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটানা ধর্মঘটের নির্দেশ দেন। সেই আদেশ অনুসারে এই প্রদেশে
প্রতিদিন সেই সময়ের জন্য সবকিছু বন্ধ ছিল। সরকারি অফিস, আদালত, ব্যাংকের দরজা বন্ধ, এমনকি পোস্ট ও কেবল বিমান, ট্রেন চলাচল পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর এবং অন্যান্য সেনানিবাসে ব্যবস্থার অভাবে সৈন্যদের সরিয়ে নেওয়া হয়। অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী বাঙালিরা সেনানিবাসকে কোনোভাবেই সাহায্য করতে রাজি হননি। এমত অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান গভর্নর আহসানের স্থলাভিষিক্ত করতে ঢাকায় আসেন, যাকে হঠাৎ করে রাষ্ট্রপতি অপসারণ করেন। টিক্কা খানের বিদ্রোহ দমনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ইতিমধ্যে বেলুচিস্তানের কসাই হিসেবে খ্যাতি অর্জন করেছেন। কয়েক বছর আগে তিনি কঠোর হাতে বেলুচিস্তানের বিদ্রোহ দমন করেছিলেন। এখন তিনি ইস্ট বেঙ্গলে একই ধরনের কাজ করার দায়িত্বে এসেছেন। তিনি যা খুশি তাই করতে পারেন। এ কারণে তাকে গভর্নর এবং সামরিক আইন প্রশাসনের এই দ্বৈত ভূমিকা দেওয়া হয়েছে। টিক্কা খানের উপস্থিতি সরকারের উন্নতি করেনি বা অবনতিকে ত্বরান্বিত করেছিল। বাঙালিরা প্রতিবাদ এবং অসহযোগ আন্দোলন তীব্রতর হয়। প্রতিরোধ জুড়ে সরকারি কার্যক্রম স্থগিত করা হয়। বিশেষ করে সরকারের নিয়ন্ত্রণে এমন কিছু নেই যা আন্দোলনের কেন্দ্রবিন্দু। সরকারি অফিস এবং অন্যান্য বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকার পরিবর্তে কালো রঙে ঢেকে দেওয়া হয়। শেখ মুজিব ঢাকায় রেডিও এবং টেলিভিশন স্টেশনের দায়িত্ব নির্দেশ দেন। পাকিস্তানের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাংলার দেশাত্মবোধক গান প্রচার করা হয়। এই সমস্ত অফিসের কর্মচারীরা সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এবং পশ্চিম পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অমান্য করে এবং আওয়ামী লীগ নেতার নির্দেশ পালন করে। প্রতিদিন দুপুর 2টা পর্যন্ত ধর্মঘট চলার পর স্টেডিয়াম সহ বিভিন্ন স্থানে জনসভা অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে ছাত্রনেতা ও আওয়ামী লীগের কর্মকর্তারা বক্তব্য দিতেন। এই প্ল্যাটফর্ম থেকে শেখ মুজিব নির্দেশ তাদের মাধ্যমে প্রেরণ করা হয়। একবার 341 জন বন্দী ঢাকা কারাগার থেকে বেরিয়ে স্টেডিয়ামে জনসভায় যোগ দেন এবং বন্দীদের ইউনিফর্ম পরে রাস্তায় মিছিলে অংশ নেন। কর্তৃপক্ষ অসহায় চোখে এই দৃশ্য দেখতে থাকে। আন্দোলনের গতি বাড়ল, স্বাধীনতার দাবি বাড়ল। তাই সবার চোখ ঢাকার রেসকোর্স ময়দানের দিকে নিবদ্ধ, যেখানে 26শে মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এসব ঘটনা রাওয়ালপিন্ডিতে সামরিক মহলকে অসহনীয় করে তুলেছে। তারা স্পষ্টতই বাঙালির প্রতিক্রিয়ায় ভুল হিসাব করেছে। অতিরিক্ত সেনা মোতায়েন সত্ত্বেও পূর্বাঞ্চলে পশ্চিম পাকিস্তানের সামরিক শক্তি গণ অভ্যুত্থানের দমন করার জন্য যথেষ্ট ছিল না। তদুপরি পূর্ব পাকিস্তান রাইফেলসের সদস্যদের মধ্যে অসন্তোষের অশুভ লক্ষণ দেখা দেয়। এটা পূর্ব বাংলার সামরিক শক্তির চাবিকাঠি হিসেবে কাজ করে আসছে। রাষ্ট্রপতির স্বাধীনতার আসন্ন ঘোষণার হুমকি তো ছিলই। নিঃসন্দেহ এই সমস্যাটি তার সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে গেছে। রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত নেন যে তার পরিকল্পনার আমূল পরিবর্তন প্রয়োজন। যেখানে রাজনৈতিক বিস্ফোরণগুলো দমন করার পরিকল্পনা ছিল, যা রাজনৈতিক নেতাদের বল প্রয়োগ করে দমন করবে, সেখানে এখন এই পরিকল্পনার লক্ষ্য হলো নির্মমভাবে জনবিদ্রোহকে নির্মূল করা। রাজনৈতিক বিষয়গুলো রাষ্ট্রপতির মনে খুব বেশি দাগ কাটেনি, কারণ এর সবটি পরাজয় মেনে নেওয়ার সাথে জড়িত। সেজন্য ইয়াহিয়া খানের পিছু টাননি। তিনি বৃহত্তর শক্তি প্রয়োগ এবং সামরিক সমাধানের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান দেখতে পান। গোয়েন্দা প্রধানরাও রাষ্ট্রপতির অবস্থানকে সমর্থন করেছেন। অকুস্থল ঢাকায় থাকা টিক্কা খান আরো উৎসাহ এবং আগ্রহ দেখালেন। টিক্কা খান রাষ্ট্রপতিকে বলেছিলেন, আমাকে আরো ক্ষমতা দিন, আমি 48 ঘন্টার মধ্যে তাদের ঠান্ডা করব। রাষ্ট্রপতি এই যুক্তিতে কোনো ত্রুটি দেখেননি। বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো শক্তি বাঙালিদের আছে তা রাষ্ট্রপতির ধারণা ছিল না। তাই দাবার গুটিগুলো নিক্ষেপ করা হয়। সামরিক বাহিনীকে যে কোনো মূল্যে তাদের অবস্থান ধরে রাখতে হবে, বাঙালিদের সঠিক শিক্ষা দিতে হবে। 5ই মার্চ বিকেলে ইয়াহিয়া খানের মনে ভবিষ্যৎ কর্মপন্থা স্পষ্ট হয়ে ওঠে। অপারেশনাল উদ্দেশ্যে অর্জনের কৌশল হবে প্রয়োজনীয় সামরিক বাহিনী সরবরাহ করা, প্রস্তুতির সময় এবং উপযুক্ত প্রাণঘাতী শক্তি সরবরাহ করা। সে অনুযায়ী তিনি বিমান বাহিনীকে নির্দেশ পাঠানোর দেন। আনুষঙ্গিক সামরিক আইন জারি করা হয়। পরের দিন তিনি রেডিওতে ঘোষণা করেন যে যেহেতু বিধানসভা স্থগিত করার ফলে ভুল বোঝাবুঝি এবং দাঙ্গাবাজদের চিৎকার হয়েছে, তাই তিনি রাষ্ট্রপতি এবং দেশের প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে একটি নতুন তারিখ নির্ধারণ করে দুর্ভাগ্যজনক অচলাবস্থা সমাধানের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি মনে করি না যে 3-4 কোটি পাকিস্তানিরা সেদিন রাষ্ট্রপতির বক্তৃতা শুনেছিল। তারা সেই অভিজ্ঞতা কখনো ভুলবে। বাস্তবে ইয়াহিয়া খান জনসাধারণের
দাবির পরিপ্রেক্ষিতে একথা বলতে পারতেন, কিন্তু তিনি সুর এবং ভঙ্গিতে কথা বলেছেন, তাতে তার মানসিক যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। এখানে কেউ একজন নিরপেক্ষ রাষ্ট্রপ্রধানের কথা ভাবতে পারেন যে এই ধরনের রাষ্ট্রপতি সৃষ্ট জটিলতা থেকে মুক্ত করার জন্য, কিন্তু রাষ্ট্রপতির বক্তব্যের আসল জোর সেদিকে ছিল না। তিনি শোকাহত বাঙালিদের অনুভূতির জন্য একটি কথাও বলেননি, বা তাদের সান্ত্বনা বা প্রশান্তি দেওয়ার সামান্যতম চেষ্টাও করেননি। বরং তিনি শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেন। এক হাত দিয়ে পেতে চাইলেন এবং অন্য হাত দিয়ে কেড়ে নিলেন। আবার একজন সম্মানিত সহকর্মীর কথা, তিনি মানে ইয়াহিয়া খান এমনকি আন্তরিক নন এবং তিনি পাকিস্তানকে জাহান্নামে পাঠাচ্ছেন। এটা ছিল করাচিতে আমার সহকর্মীর অনুভূতির প্রতিধ্বনি। এটা স্পষ্টতই রেসকোর্স ময়দানে শেখ মুজিবের অস্ত্রকে ভোঁতা করার চেষ্টা ছিল, কারণ তিনি ভেবেছিলেন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতে পারেন। এটা তার পক্ষ থেকে একটি ইচ্ছাকৃত জুয়া ছিল। অন্তত এবার ইয়াহিয়া খান ভুল হিসাব করেননি। এই ফাঁদে আটকা পড়েন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি এবং তার দলের নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা। রেসকোর্স ময়দানে জনসভায় শেখ মুজিব স্বাধীনতা অর্জনের জন্য আইন মেনে চলার আন্দোলন চালিয়ে যেতে বলেন এবং ঘোষণা করেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জনগণের আশানুরূপ ঘোষণা সরাসরি না আসায় অনেকেই হতাশ হয়েছেন। যদিও ধ্বংসাত্মক এবং জনপ্রিয় এই আন্দোলনের ইয়াহিয়া খানের চক্রের কাজ ছিল, তবুও এটা সামরিক প্রস্তুতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় সময় প্রদান করেছিল। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব একজন বিপ্লবী নেতা ছিলেন, যে সুনাম অর্জন করেছিলেন তা তিনি দিয়ে লক্ষ লক্ষ ইস্পাত মুক্তিবদ্ধ বাঙালিকে 4 মাইল দূরে পূর্ব সেনানিবাসের সদর দফতরে নিয়ে যেতে পারতেন টিক্কা খানকে আত্মসমর্পণে বাধ্য করতে। বাঙালিরা তা করতে প্রস্তুত ছিল, এমনকি সামরিক বাহিনীকে উৎখাত করে শত শত জীবনও বিসর্জন দিয়েছিল। তাহলে অল্প ত্যাগেই বাংলাদেশ অর্জন করা যেত, পরিবর্তে লাখ লাখ প্রাণ হারিয়েছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ প্রকৃত পরিস্থিতির বিশ্লেষণে অজ্ঞতার পরিচয় দিয়েছে এমন নয়। তার চোখের এবং কানের সামনে অসংখ্য বেদনাদায়ক সাক্ষ্য থাকা সত্ত্বেও ইয়াহিয়া খানের কথায় সাংবিধানিক সূত্র নিয়ে বিতর্কের প্রহসনে অংশ নিয়েছিলেন এবং ফলস্বরূপ পাক সেনাদের কসাইরা ভেড়ার মতন সবাইকে জবাই করেছিল। 25শে মার্চ চূড়ান্ত আদেশ জারি করার পর ইয়াহিয়া খান যখন করাচিতে ফিরছিলেন এবং পশ্চিম পাকিস্তানের সৈন্যরা ঢাকা এবং চট্টগ্রামে গণহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আওয়ামী লীগের বাহক শেখ মুজিবুর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে বিতরণ করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সাথে আলোচনা শেষ হয়েছে, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি এবং আশা করি রাষ্ট্রপতি তা ঘোষণা করবেন। 3রা থেকে 25শে মার্চ পর্যন্ত বাঙালি সৈন্যরা নির্দেশের জন্য শেখ মুজিবের সাথে পৃথকভাবে 3 বার দেখা করেছিল, কারণ কি ঘটতে চলেছে সে সম্পর্কে তাদের কোনো সন্দেহ ছিল না। আমি মনে করি না যে সাহসী আত্মত্যাগী মানুষ যারা এখন স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা সেই অভিজ্ঞতা কখনো ভুলে যাবেন। রাজনীতিবিদরা যতই তাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, এই মানুষগুলো এবং তাদের মতন সাহসী ছাত্ররা যারা এখন তাদের সাথে লড়াই করছে, তারাই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের প্রকৃত নায়ক হিসেবে পরিচিত হবে এবং শেষ পর্যন্ত তারাই হবে নতুন প্রজাতন্ত্রের রক্ষক। 7ই মার্চ ক্ষমতা দখলের সুযোগের ব্যর্থতা শেখ মুজিবুর রহমানের একটি বিপদগামী কাজ। আমি তাকে অনেক বছর ধরে ঘনিষ্ঠভাবে চিনি। 1958 সালের গ্রীষ্মের দিনে ফ্ল্যাগস্ট্যাপ আরিজোনা, লস এঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো হোটেল কক্ষে তিনি আমার সাথে ছিলেন। আমি স্পষ্টভাবে তাকে 1950 সালের একজন সাহসী ছাত্রনেতা হিসেবে মনে রাখতে পারি এবং আমি 7 অক্টোবর 1958 সালে বেলুচ রেজিমেন্ট মেসে তার সাথে আলোচনার কথা স্পষ্টভাবে মনে করি। সেদিন আইয়ুব খান আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনী নিয়ে পাকিস্তান দখল করেছিলেন। পাঞ্জাবি রাজনীতিবিদদের একগুঁয়েমিতে বিরক্ত হয়ে আওয়ামী লীগ ফারায়েজ খান নুন থেকে সমর্থন প্রত্যাহার করে এবং ভিন্ন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেখ মুজিব সেদিন খুবই উত্তেজিত হয়ে বলেছিলেন, আমাদের স্বাধীনতা পেতেই হবে। তিনি আরো বলেন, আমাদের নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থাকতে হবে। আমি অবশ্যই তা দেখব। এর কয়েক ঘন্টা পরে তিনি ঢাকায় উড়ে আসেন। আইয়ুব ক্ষমতা দখল করেন এবং শেখ মুজিব কারাগারে বন্দী হন। 1971 সাল নাগাদ এক অনন্য জনসাধারণের ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই বর্ণাঢ্য বাঙালি নেতা রাজনৈতিক কৌশলে পাকিস্তানি সামরিক বাহিনীর ভূমিকাকে সংযত করার পরিবর্তে শিথিল হয়ে পড়েছিল। আমি এখানে মোহাম্মদ আইয়ুবের মন্তব্য উল্লেখ করছি। মুজিবের ব্যর্থতার কারণ তার দেওয়া নেতৃত্ব নয়, বাস্তব পরিস্থিতি সম্পর্কে তার জ্ঞান, যার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন।
রাজনীতির প্রতি তার ব্যস্ততাই তাকে শুরু থেকে আন্দোলনের বৃহত্তর সামাজিক সংহতিকে বিচার করতে বাধা দেয়। বাংলাদেশ জাতির জন্য সংগ্রাম, পৃষ্ঠা ৬২। এবার ফিরে আসি ৭ই মার্চের কথায়। সেদিন রেসকোর্স ময়দানের সমাবেশে বাঙালির সংগ্রামের এক নাটকীয় মোড় চিহ্নিত হয়, কিন্তু মানুষ যা আশা করেছিল তা হয়নি। শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসন অর্জনের জন্য একটি কর্মসূচির প্রতিশ্রুতি দেন, কিন্তু যে ১০ কোটি মানুষ সভায় উপস্থিত ছিলেন তারা স্বাধীনতার ঘোষণা সম্পর্কে অন্য কিছু জানতে পেরেছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে গোটা পূর্ববঙ্গ ফেটে পড়েছিল। ঢাকা এবং প্রদেশের অন্যত্র মিটিং এ এটা স্পষ্ট হয়ে উঠে যে বাঙালিরা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। বাস্তব পরিস্থিতির প্রতি সংবেদনশীল ছাত্র নেতারা প্রকাশ্যে স্বাধীনতার পক্ষে প্রচারণা চালান। শেখ মুজিবের বক্তৃতা শোনার জন্য রেসকোর্স ময়দানে জনগণ জড়ো হয়েছিল। এমন পরিস্থিতিতে যেখানে তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হতে এবং বাকিদের সাথে যোগদানের আলটিমেটাম দিয়েছিল, এবং তাদের দৃঢ় সংকল্প দেখানোর জন্য তারা তাদের সাথে শটগান, তলোয়ার, ঘরের তৈরি বল, বাঁশের লাঠি ইত্যাদি বিভিন্ন অস্ত্র নিয়ে আসে। সেদিন পুলিশ বা সেনাবাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি। সেনাবাহিনীর উপস্থিতির একমাত্র চিহ্ন ছিল একটি সবুজ হেলিকপ্টার, যা অবিরামভাবে গাছের ওপর দিয়ে উড়েছিল। সেনাবাহিনীর এমন পরিস্থিতিতে কিছু লোককে বিরক্ত করতে পারে এই আশায় হেলিকপ্টারটি উড়ানো হয়েছিল, তবে জনগণকে বিরক্ত হতে দেখা যায়নি। সেদিন সম্ভবত হেলিকপ্টার আরোহীরা আরও ভয় পেয়েছিলেন। নিরাপদ দূরত্ব থেকে সেদিন জনসমুদ্রে তারা যে প্রবল প্রতিবাদের সাক্ষী হয়েছিল তা তাদের মারাত্মক উদ্বেগের কারণ হয়েছিল। এই জনসমুদ্র যদি সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করত, তাহলে ট্যাঙ্ক বা আর্টিলারি দিয়ে তাদের স্তব্ধ করা সম্ভব হতো না। টিক্কা খান এই বিপদ সম্পর্কে ভালো করে অবগত ছিলেন। হেলিকপ্টার চক্কর দেওয়ার কারণও ছিল ময়দানে সমবেত জনতার দৃষ্টি নিবদ্ধ ছিল সেই প্ল্যাটফর্মের দিকে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব যে কোনো মুহূর্তে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। দলের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠকে যোগ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। জাতীয় পরিষদের অধিবেশনের জন্য রাষ্ট্রপতি ঘোষিত নতুন তারিখ বিবেচনা করার জন্য সন্ধ্যায় তার বাসভবনে বৈঠক ডাকা হয়। জনগণ জোর গলায় দাবি করছে আওয়ামী লীগ সদস্যদের স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এজন্য অনেক চাপ ছিল। একদিকে শক্তিশালী ছাত্র সংগঠনের হুমকি ও চাপ ছিল। আওয়ামী লীগের পশ্চিম পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া উচিত ছিল। তাদের সাথে রাজপথে জনগণের দাবির বিরুদ্ধে যুক্তি ছিল যে স্বাধীনতার ঘোষণার সাথে সাথে কসাই টিক্কা খানের নেতৃত্বে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর পূর্ব বাংলার নৃশংস প্রতিশোধ নেবে এমন একটি সুস্পষ্ট সম্ভাবনা ছিল। ফলে নিরীহরা প্রাণ হারাবে, ঢাকা ও চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হবে। শেখ মুজিব রক্তপাতের বিরুদ্ধে ছিলেন। তারপর তাদের বিপদের ঝুঁকি না নিতে উৎসাহিত করারও একটি কারণ ছিল। জেনারেল ইয়াহিয়া খান কাউন্সিলের অধিবেশনের জন্য একটি তারিখ নির্ধারণ করেছিলেন, যা ছিল একটি স্পষ্ট আত্মসমর্পণ। তাদের কাছে মনে হয়েছিল ইয়াহিয়া খান আরো 2 বছর আগে ফিল্ড মার্শাল আইয়ুব খানের মতো পরিণতি ভোগ করবেন, কারণ তারা ব্যালট বাক্সের মাধ্যমে জয়ের স্বাদ পাওয়ার আশা করেছেন। সারা রাত এবং দিনের একটা বড় অংশ জুড়ে আলোচনা চলল, তবে আওয়ামী লীগ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। স্পষ্টতই তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে, কারণ এটা মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। অবশেষে মুজিব কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতির কাছে 4 দফা দাবি পেশ করবেন এবং একটি প্রদেশব্যাপী অহিংস আন্দোলনের নেতৃত্ব দেবেন, যা অবশ্যই বাঙালিদের দৃঢ় সংকল্পকে প্রকাশ করবে। এই 4টি দফা হলো: 1. অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার। 2. সামরিক কর্মীদের অবিলম্বে ক্যাম্পে ফিরে যেতে হবে। 3. ক্ষতিগ্রস্তদের তদন্ত করা। এবং 4. জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে অবিলম্বে অর্থাৎ 25শে মার্চ কাউন্সিলের অধিবেশনের আগে ক্ষমতা হস্তান্তর করা। দাবিগুলো যুক্তিসঙ্গত ছিল, তাদের লক্ষ্য অপরিবর্তিত থাকবে, যেমন জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর এবং সেনাবাহিনী প্রত্যাহার, কিন্তু পদ্ধতি হবে অহিংস। অসহযোগ আন্দোলনের সাফল্যে শেখ মুজিবুর রহমানের বিশ্বাসের কারণ সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত ছিলেন যে তার হাতে গণশক্তির শক্তিশালী অস্ত্র ছিল। তিনি রাষ্ট্রপতির উদ্দেশ্য ভুলভাবে পড়েছিলেন এবং তাই তার চূড়ান্ত অস্ত্র ব্যবহার করতে ব্যর্থ হন। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুমোদন করতে দ্বিধা করেন। স্পষ্টতই এই ব্যবস্থা আরেকটি মধ্যম স্থল খুঁজে পেতে সাহায্য করেছিল, কিন্তু বাইরে অপেক্ষমান ছাত্র নেতারা স্পষ্টতই এই সিদ্ধান্তে হতাশ। শেখ মুজিব রেসকোর্স ময়দানে যাওয়ার আগে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু দৃশ্যত কোনো লাভ হয়নি। শেখ মুজিব একজন বজ্র বক্তা। সেদিন তার রেসকোর্সের বক্তৃতায় তিনি সবকিছু ব্যবহার করেছিলেন: সুনির্দিষ্ট শব্দের গালি, বজ্রধ্বনির শ্লেষের মন্ত্র, কিন্তু তিনি যা বলেছেন তা সে সময় মানুষের প্রত্যাশার সাথে মেলেনি।
বক্তৃতার সময় উত্তেজিত জনতা হাততালি দিয়েছিল এবং সঠিক জায়গায় উল্লাস করেছিল, তবে জনসাধারণের প্রতিক্রিয়া অবশ্যই অনুষ্ঠানের জন্য উপযুক্ত ছিল না। বক্তৃতা শেষ করে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বিশাল জনসমুদ্রের দিকে তাকিয়ে জনতার হতাশা বুঝতে পারলেন। এখন তিনি আবার বঙ্গবন্ধু হয়েছেন। তিনি দৃষ্টি তুলে বজ্রকণ্ঠে ডাকলেন, আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জনতা উত্তেজিত হয়ে ওঠেন। তারা ঠিক যে জন্য এসেছিল তা পায়নি, কিন্তু শেখ মুজিব মুক্তি এবং স্বাধীনতার কথা বলেছেন। এই মনোভাব নিয়েই তারা ময়দান ত্যাগ করেন এবং আওয়ামী লীগের আন্দোলনের কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেওয়ার সংকল্প নেন।